স্যার অনেকদিন তো আমাদের কারো স্যার ইয়ে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চ্যাপ্টার 3 শুরু করেছিলাম, এটা আরেকটু ফাস্ট আমি রিভাইজ করে যাব। হ্যাঁ স্যার রেকর্ডিং দিয়েছি আমি, এখন স্ক্রিন শেয়ার দিয়ে আমি ভিডিও অফ করে দিচ্ছি। হ্যাঁ স্যার ওই গ্রাফের একটা হচ্ছে আউটপুট গ্রাফের একটা ওই গ্রাফ ছিল মানে আউটপুটের ওই কমন বেসের, ওইটা দিয়ে একটু বলতেন মানে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বায়াসিং এর আগে একটুখানি গ্রাফ গুলো একটু রিভাইজ করে যেতে হবে, এই তো। তাহলে তোমাদের আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। আমি একটু রিভাইজ করে যাচ্ছি। তাহলে গত ক্লাসে আমরা কমন বেস কনফিগারেশনের ইনপুট ক্যারেক্টারিস্টিক এটা দেখেছিলাম, তাই না? তোমরা সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কি গত ক্লাসে পড়েছিলাম? জি স্যার। জি স্যার। তাহলে এটার পরে কি আসবে, নেক্সট কি আসবে? আউটপুট ক্যারেক্টারিস্টিক, তাই তো? তাহলে আমি যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক, আউটপুট প্যারামিটার তোমরা গত ক্লাসে রেকর্ড করেছো, নোট করেছো, বলো তো আউটপুট ভোল্টেজের কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর আউটপুট কারেন্টকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে? স্যার আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিবি আর আউটপুট কারেন্ট হচ্ছে আইসি। আউটপুট ভোল্টেজটা হলো ভিসিবি আর আউটপুট কারেন্ট হলো আইসি, রাইট। তাহলে আমরা এমন একটা গ্রাফ ড্র করবো, স্টাডি করবো, যেটার ওয়াই অ্যাক্সিসে থাকবে হলো তোমার আইসি আর এক্স অ্যাক্সিসে থাকবে ভিসিবি, তাই তো? তাহলে দেখে নেই আমাদের সেই গ্রাফটা ঠিক আছে কিনা। এই হলো আমাদের সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক। হ্যালো বন্ধু। হ্যাঁ, এই গ্রাফটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার একটু জুম করলে ভালো হতো। আচ্ছা জুম করছি। হ্যালো বন্ধুরা, ঘুম পাইতেছে। আফসার মিউট কর। মিউট অল। এখন ঠিক আছে? জি স্যার এর ঠিক আছে। চেয়ে বেশি জুম ইন করা যাবে না, জি স্যার। আমরা স্যার এটা হলো চলবে। এই ওয়াই অ্যাক্সিসে আইসি আছে, আইসি আমরা মেজার করেছি মিলি অ্যাম্পিয়ার ইউনিটে, আর এক্স অ্যাক্সিসে ভিসিবি, ঠিক আছে? তাহলে এই গ্রাফটার একটা কমন ইমিটারের চাইতে এটা একটা ডিফারেন্স হলো, এটা স্টার্ট হয় ওয়াই অ্যাক্সিসের লেফট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে? আর এই লেফট হ্যান্ড সাইড থেকে ভোল্টেজ যদি, আউটপুট ভোল্টেজ যদি তুমি গ্রাজুয়ালি ইনক্রিজ করো, তাহলে কারেন্টটাও গ্রাজুয়ালি ইনক্রিজ করে, এই যে দেখো ইনক্রিজ করার পরে যখন এটা ফিউ পজিটিভ ভোল্ট হয়, তখন এটা মোটামুটি কনস্ট্যান্ট হয়ে যায়। এটা না থেকে দেখে যদি আমরা নিচের দিকে দেখি, তাহলে এই দেখো কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইগুলোর ডিসকাশন আমরা আগেও করেছি। এখন যেই অংশটুকুর মধ্যে, এই যে এই অংশটুকুর মধ্যে তোমার দুইটা জাংশনই ফরওয়ার্ড বায়াস থাকে, বেজ এমিটার জাংশনও ফরওয়ার্ড বায়াস থাকে, বেজ কালেক্টর জাংশনও ফরওয়ার্ড বায়াস থাকে। এই রিজিয়নটুকুকে আমরা বলেছিলাম, এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে? স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসের ডান দিকে যদি যাই, তাহলে আমরা কি দেখতে পেলাম? যে আউটপুট ভোল্টেজ গ্রাজুয়ালি ইনক্রিজ করার পরেও আউটপুট কারেন্ট ইনক্রিজ করেনি ফর এ পার্টিকুলার কার্ভ। এই পার্টিকুলার কার্ভের মধ্যে যেই জিনিসটা কনস্ট্যান্ট রাখতে হবে সেটা হলো তোমার ইনপুট, এই যে ইনপুট কারেন্ট আই। তাহলে আইটাকে এখানে 2 মিলি অ্যাম্পিয়ার যদি আমরা কনস্ট্যান্ট রাখি, আউটপুট ভোল্টেজ ইনক্রিজ করার পরেও আউটপুট কারেন্ট ইনক্রিজ করবে না। কারণ আমরা কি শিখেছি? আমরা শিখেছি হলো আই সি ইজ ইকুয়াল টু আলফা আই ই প্লাস আই সি বিও, তাই না? এরকম একটা ইকুয়েশন কত ক্লাসের মধ্যে দেখলাম না? তোমাদের মনে নাই? জি স্যার।
জি স্যার মনে আছে স্যার। মনে আছে? তাহলে আমাদের কারেন্ট কিসের উপর ডিপেন্ড করতেছে? কারেন্ট ডিপেন্ড করতেছে হলো ইনপুট কারেন্টের উপর, ঠিক আছে? ইনপুট কারেন্টের কতটুকু আসতেছে আলফা টাইমস, ইনপুট কারেন্টের আসতেছে হলো আলফা টাইমস, আর সাথে থাকতেছে হইলো একটা লিকেজ কারেন্ট, সেটার নাম কি ছিল? আইসিবিও। আইসিবিও। তাহলে আমাদের আইসিবিওটা মোটামুটি কনস্ট্যান্ট। জি স্যার। আইসিবিওটা কনস্ট্যান্ট। এই দেখো আইসিবিওটা তোমরা দেখতে পাচ্ছ গ্রাফে, এই যে আইসিবিও কখন পাওয়া যাবে? when I is equal to 0, তাই না? এই যে এই I0 হলে যেই কারেন্টটা ফ্লো করছে সেটা হলো তোমার আইসিবিও। এটা আরো ছোট হয় কিন্তু গ্রাফে জাস্ট আমরা একটু যেন বুঝতে পারি সেই জন্য এখানে বড় করে এক্সাজারেট করে ড্র করা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আউটপুট কারেন্ট আইই মেইনলি ডিপেন্ড করবে, সরি আউটপুট কারেন্ট আইসি মেইনলি কার উপরে ডিপেন্ড করবে? কার উপরে ডিপেন্ড করবে? আইই এর আই এর উপর। হ্যাঁ, তাহলে আই দেখো এখানে 2 মিলি এম্পিয়ার, এরপরে আই কত করা হয়েছে? 4 মিলি এম্পিয়ার। 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই আইসিও অ্যাপ্রক্সিমেটলি 4 মিলি এম্পিয়ার এর মতোই, কারণ কি এটা 99.8% হতে পারে। তাহলে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজ ইনক্রিজ করলেও আউটপুট কারেন্ট ইনক্রিজ করে না, কিন্তু ইনপুট কারেন্ট ইনক্রিজ করলে এই যে দেখো উপরের দিকে যায়, মানে আউটপুট কারেন্ট ইনক্রিজ করে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার নিচের গুলা স্যার মানে নিচের আইর মান নিচের মানগুলোর জন্য স্যার দেখা যাচ্ছে মোটামুটি স্যার মানে স্ট্রেইট আছে স্যার, মোটামুটি হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আছে স্যার, কিন্তু যত উপরের দিকে যাওয়া হচ্ছে স্যার কিছুটা হচ্ছে ইয়া নিচ্ছে, স্লোপ হচ্ছে স্যার, এটা কেন হচ্ছে? আচ্ছা, এটা যত উপরের দিকে যাবে এখানে তোমার ট্রানজিস্টরের যে আউটপুট রেজিস্ট্যান্স সেইটা একটু একটু করে কমে যায়। আচ্ছা আমরা একটু নিচের থেকে আসি। এই যে এখানে দেখো এই গ্রাফটা তুমি যেটা বলেছো এটা হরিজন্টাল, স্লোপটা নেই। এখন এখানে তুমি যদি রেজিস্ট্যান্স মেজার করো, এটা রেজিস্ট্যান্স কেমন হবে? আউটপুটের রেজিস্ট্যান্সটা কেমন হবে? তার অনেক বেশি হবে এটাতে অন্যগুলোর তুলনায় বেশি হবে। আচ্ছা না ভুল, হ্যাঁ এটা ইনফিনিটি হবে আসলে থিওরিটিক্যালি। আর যতই উপরের দিকে যাব রেজিস্ট্যান্স ততই কমতে থাকবে। তাহলে আমরা যদি এক কথায় অ্যান্সার দেই যে ট্রানজিস্টরের আউটপুট ইম্পিডেন্স অর রেজিস্ট্যান্স এইটা ইনপুট কারেন্টের উপরে কিছুটা ডিপেন্ড করে। ইনপুট কারেন্ট যদি বেশি হয় তাহলে তোমার কি হবে? ইম্পিডেন্স কমে যাবে। এইটা একটা হলো মানে ব্যাখ্যা। আর ডিভাইস লেভেলে যদি তুমি জানতে চাও কেন হলো, এটা তো আমি বললাম কি হলো যে ইম্পিডেন্স আসলে কমে গেল, কিন্তু এখন ডিভাইস লেভেলে তুমি যদি বলো, আমরা দেখো এই যে এই জাংশনটাকে যে রিভার্স বায়াস করতেছি, তাই না? কি দিয়ে রিভার্স বায়াস করতেছি? আউটপুট ভোল্টেজ দিয়ে, তাই না? এই যে ভিসিবি, এই ভিসিবি দিয়েই তো বেস কালেক্টর জাংশনটা রিভার্স বায়াস করা আছে, ঠিক না? জি স্যার। আচ্ছা এখন রিভার্স বায়াস যদি করা বাড়ে তাহলে কালেক্টর কারেন্ট কি বাড়ার কথা কিনা? জি স্যার বাড়বে স্যার। বাড়বে। বাড়বে স্যার। বাড়বে কেন বাড়বে? কারণ যদি তোমার ডিপ্লেশন লেয়ারের উইডথ বাড়বে অথবা তুমি বলতে পারো যে ড্রিফট ফোর্স সেটা বাড়বে, তাহলে যতই আউটপুট কারেন্ট আউটপুট ভোল্টেজ যত বাড়বে ততই তোমার কি হবে? আউটপুট কারেন্ট বাড়বে। তাহলে এখানে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমি কেন দেখতে পাচ্ছি না? সেটা কেন হচ্ছে না? সেটা হচ্ছে না সেটার ব্যাখ্যাটা দেখো, যে এখানে ইনজেক্টেড কারেন্ট from the emitter is very small, so the number of minority carriers, আমি মাইনরিটি ক্যারিয়ার দিয়ে বললাম কিন্তু বইয়ে মাইনরিটি বলা হবে না, এটাই মেজরিটি, তাই না? কিন্তু বেইজের যেই পোলারিটি, বেইজের যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের টাইপ সেই অনুযায়ী এটা মাইনরিটি ক্যারিয়ার। তাহলে এখানে অল্প কিছু ইলেকট্রন ইনজেক্ট হয়েছে, সেই জন্য এই অল্প ইলেকট্রন অল্প বায়াসিং রিভার্স বায়াসিং ফুললি আউটপুটে চলে গেছে। বুঝতে পেরেছো? তুমি এইভাবে চিন্তা করো যে অনেক, এই জিনিসটা বুঝিনি। হ্যাঁ এইটাই আমি ভালো মতো একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা ইন্ডাস্ট্রিতে চিন্তা করো, হ্যাঁ ইন্ডাস্ট্রিতে খুব প্রোডাকশনের রেট খুবই কম, সে ঘন্টায় 10টা আইটেম তৈরি হচ্ছে। এখন এই 10টা আইটেমকে তুমি ওয়্যার হাউসে নিয়ে স্টোর করার জন্য 100 লোক এঙ্গেজ করেছো। আচ্ছা 100 লোক শুরুতে এঙ্গেজ করেছো মনে করো 10 জন, তাহলে 10 জনেই এই কয়টা প্রোডাক্টের কথা বলেছিলাম? 10টা। হ্যাঁ এইটা 10 জনই নিয়ে নিতে পারছে। কোথায় নিচ্ছে?
ওয়্যার হাউসে নিয়ে স্টোর করছে। এখন ওয়্যার হাউসের যেই কি বলে স্টোর কিপার আছে, সে দেখতেছে প্রতি ঘন্টায় কয়টা আসতেছে বলো, 10টা। 10টা। এখন যদি সে চিন্তা করে আমি একটু বেশি পেতে চাই, এবার 100 জন লেবার ইয়ে করে দিই, এঙ্গেজ করে দেই, কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট হচ্ছে কত, 10টা। তাহলে 100 জন লোক এঙ্গেজ করলে কি সে 10টার বেশি পাবে? না, 10টাই পাবে। 10টাই পাবে। এখন তুমি অন্যভাবে চিন্তা করো যে শুরুতে 10 জন ছিল তোমার ওই যে লেবার, ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট হচ্ছিল পার আওয়ারে 100, কিন্তু 10 জন লোক এই 100টাকে পুরোপুরি নিয়ে ডেলিভারি করতে পারছিল না। এখন যদি তুমি ওই লেবার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দাও, তাহলে কি আউটপুট বেড়ে যাবে? জি স্যার। জি স্যার। তাহলে এটা একটু আমার এই ট্রানজিস্টরের সাথে ইমাজিন করো, শুরুতে অল্প কিছু ইলেকট্রন ইনজেক্ট হচ্ছিল, কারেন্ট হচ্ছিল কত, সেই জন্য অনলি 2 মিলিঅ্যাম্পিয়ার। 2 মিলিঅ্যাম্পিয়ার। তো 2 মিলিঅ্যাম্পিয়ার হলে এই আউটপুট ভোল্টেজই তো রিভার্স বায়াস করে এগুলোকে ইমিটার থেকে কালেক্টর নিয়ে যায়, তাই না? বেস থেকে কালেক্টর নিয়ে যায়। তাহলে এই যে অল্প ভোল্টেজের জন্যই সবগুলো কালেক্টরে চলে যাবে। জি স্যার। এখন ধরো যতই ইমিটারের কারেন্ট বাড়াচ্ছ, তার মানে ওই যে প্রোডাক্ট বাড়তেছে, তার মানে ইমিটার থেকে বেজে ক্যারিয়ারের সংখ্যা, ইনজেকশন বাড়তেছে। তাহলে এটা যদি বাড়তে থাকে, যতই বাড়বে, যত বাড়তে থাকবে, ততই কি হবে, যে এত বেশি ইলেকট্রন ওখানে এসে অ্যাকুমুলেট হবে যে তাদেরকে পুরোপুরি কালেক্টরে ড্রিফট করার জন্য আউটপুট ভোল্টেজ একটু ইনক্রিজ করতে হবে। তাহলে এবার আউটপুট ভোল্টেজ যদি একটু একটু করে ইনক্রিজ করো, তাহলে আউটপুট কারেন্টও গ্রাজুয়ালি ইনক্রিজ করবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এই গ্রাফটা দেখতেছি হলো মোটামুটি এইটা, এই যে এখানে একটু স্লোপ আছে, এইটা খুব মানে প্রিসাইসলি তুমি যদি মেজার করো তাহলে এটা হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে এটাকে প্যারালাল কনসিডার করি, ঠিক আছে, থিওরিটিক্যালি। আচ্ছা, এই রিজিয়নটুকুকে বলা হচ্ছে কি, এই অ্যাক্টিভ রিজন। রিজিয়নটুকুর নাম কি? অ্যাক্টিভ রিজিয়ন। এই রিজিয়নে ট্রানজিস্টর জাংশনগুলোর কি অবস্থা হয়? তো বেস এমিটার জাংশন থাকে ফরওয়ার্ড বায়াসে, আর বেস কালেক্টর হচ্ছে রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে থাকে। আর এইখানে আমরা ইমিটারের কারেন্ট 0 দিয়েও আউটপুটে একটু কারেন্ট পেয়েছি, এই কারেন্টটাকে আইসিবিও। আইসিবি। এই আইসিবিওর নিচে যেই জায়গাটুকু থাকবে, নিচে বলতে কি, যে এর চাইতে যদি ইমিটার কারেন্ট কম করো, তো এর চাইতে ইমিটার কারেন্ট কম করা আসলে সম্ভব না, রিভার্স ডিরেকশনে হয়তো কারেন্ট ফ্লো করানো যাবে। তাহলে সেই রিজিয়নটুকু কি হবে? সেই রিজিয়নটুকুর নাম হবে কাট অফ রিজন। কাট অফ রিজিয়নে জাংশনগুলোর কি অবস্থা হয়? তো দুইটাই রিভার্স বায়াসে থাকবে। দুইটাই রিভার্স বায়াস থাকে। আর এখানে একটা ব্রেকডাউন হয়, তুমি যদি দেখো ডিপ্লেশন লেয়ারের উইডথ যদি বাড়াতে থাকো, কোনটা বেজ এবং কালেক্টর যেই রিভার্স বায়াস আছে, সেই রিভার্স বায়াস জাংশনের ডিপ্লেশন লেয়ারের উইডথ যদি বাড়াতে থাকো, একসময় ব্রেকডাউন হয়। এই যে আমরা জানি যে রিভার্স বায়াস করলে জাংশন, পিএন জাংশনের ব্রেকডাউন হয়। দুই ধরনের ব্রেকডাউন আছে, তাই না? একটা জেনার ব্রেকডাউন, অ্যাভালান্স ব্রেকডাউন। তাহলে যেই ভোল্টেজে এই ব্রেকডাউনটা হবে সেটাকে বলা হবে ভি বি না বিভি সিবিও। ব্রেকডাউন ভোল্টেজ, হ্যাঁ, ব্রেকডাউন ভোল্টেজ, ওই যে কালেক্টর বেস জাংশন, এইটাকে উইথ এমিটার ওপেন। এখানে এখানে যা বলেছো তাই, এখানে কি বলেছো? কালেক্টর টু কালেক্টর বেস base উইথ এমিটার ওপেন। উইথ এমিটার, এই একই জিনিস। কারণ এইটার থেকে এই প্যারামিটারটা মেজার করা হয়, এখানে মেজার করি নাই তো, এখানে মেজার করলে তো এখানে হতো। মেজার করেছি কোনটার জন্য? ইমিটারকে ওপেন রেখে ভোল্টেজ বাড়িয়েছি, সেটাকেই তোমার এই স্ট্যান্ডার্ড ধরা হয়। এক একজন এক একটা করলে তো হবে না, সবাই সেম করবে। সেটাকে ইমিটারকে ওপেন রেখে মানে আই এর ভ্যালু 0 সেট করে এবার আউটপুটের রিভার্স বায়াস ভোল্টেজটা গ্রাজুয়ালি ইনক্রিজ করা হবে। ইনক্রিজ করে করে যেই ভোল্টেজে গিয়ে কারেন্ট সাডেনলি ইনক্রিজ করে যাবে, কোন কারেন্ট? আইসি, দ্যাট ভোল্টেজ ইজ কল্ড বিভি সিবিও। ঠিক আছে? এইটা আমি আর কিছু বলতে চাচ্ছি না, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। তিনটা রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন, কাট অফ রিজিয়ন এন্ড অ্যাক্টিভ রিজিয়ন। আমরা কোন রিজিয়নে ট্রানজিস্টরকে ইউজ করি? অ্যাক্টিভ রিজন। অ্যাক্টিভ রিজিয়নে। আরেকটা অ্যাপ্লিকেশন আছে, ট্রানজিস্টরকে যখন সুইচ হিসাবে ইউজ করা হবে তখন অ্যাক্টিভ রিজিয়ন স্যাচুরেশন। করা, হ্যাঁ, আইদার স্যাচুরেশন অর কাট অফ। কাট অফ। স্যাচুরেশনে হইলে সুইচটা অন, কাট অফে হইলে সুইচটা অফ। তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমি একটুখানি কমন বেজের দিকে যাব। নাই, কোশ্চেন নাই। স্যার একজন মানে কোয়েশ্চন লিখে দিছে, ও কথা বলতে মানে মাইক নাই মেবি।
তো আচ্ছা বলছে যে হ্যাঁ বলো। স্যাচুরেশন রিজনে এক্সপোনেনশিয়ালি বাড়ে কেন? স্যাচুরেশনের এই যে স্যাচুরেশন রিজিয়নে এটা এক্সপোনেনশিয়াল কিন্তু না, এটা লিনিয়ার। দেখো লিনিয়ারটা স্যাচুরেশন রিজনে লিনিয়ার বাড়ে। এখন জিজ্ঞাসা করতে পারো লিনিয়ারলি কেন বাড়ে। আচ্ছা তাহলে লিনিয়ারলি কেন বাড়ে সেইটা একটু বোঝার জন্য তুমি এই ভোল্টেজের লেভেলটা দেখো তো। লেস দ্যান জিরো। হ্যাঁ লেস লেস দ্যান দ্যান জিরো। অথবা যদি আমরা এইভাবে বলি যে এই ভোল্টেজ দিয়ে কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস করা আছে, জি স্যার। যেই পোলারিটি দিলে এটা রিভার্স বায়াস হতো, এটা তার রিভার্স পোলারিটিতে আছে, তাই না, মাইনাস। তার মানে কি বেস কালেক্টর জাংশনটা এখানে ফরওয়ার্ড বায়াস করা আছে, তাই তো? জি স্যার। আচ্ছা ফরওয়ার্ড বায়াস করলে তোমার কি হয়? ফরওয়ার্ড বায়াস করলে ওই যে ট্রানজিস্টরের ডিপ্লেশন লেয়ার যেটা তৈরি হতো, সেই ডিপ্লেশন লেয়ার একটা তো তৈরি করার সাথে সাথেই একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে যায়, ঠিক কিনা? জি স্যার। বায়াসিং ছাড়া, রিভার্স বায়াস করো নাই, ট্রানজিস্টরের ভিতরে ডিপ্লেশন লেয়ারটা আছে কিনা? জি স্যার থাকবে। জি স্যার। থাকবে। তাহলে ফরওয়ার্ড বায়াস করে সেই ডিপ্লেশন লেয়ারটাকে তুমি যদি জিরো করতে পারো, দেন দা কালেক্টর কারেন্ট উইল বি জিরো। এখন তুমি যদি ধীরে ধীরে এই ভোল্টেজটাকে কমাও, এর অর্থ কি? এর অর্থ হলো কিছু হইলেও সে ওই যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হবে। কারণ 0.5 এ মনে করো ডিপ্লেশন লেয়ারটা জিরো হলো, 0.5 এ ডিপ্লেশন লেয়ারটা ফুললি কি হলো? জিরো হলো। জিরো হলো। এখন তুমি যদি 0.5 এর চাইতে তুমি 0.4 দাও, তাহলে ডিপ্লেশন লেয়ার কিছু আছে, কিছু মানে নরমালের চাইতে কিছু কম আছে, কিন্তু কিছু আছে। তো কিছু থাকলে সেই ডিপ্লেশন লেয়ারটুকু ইনজেক্টেড ক্যারিয়ারটাকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করে সে কালেক্টরে পাঠিয়ে দিবে। এখন তুমি যদি এটাকে গ্রাজুয়ালি আরো তুমি কমাতে থাকো, এখানে এসে তোমার কোনো ফরওয়ার্ড বায়াস নেই, তাহলে কি আছে? পিএন জাংশনটা মানে বেস এবং কালেক্টর জাংশনটা কোনো বায়াসিং এই নেই। এর অর্থ হলো এর ভিতরের যে ডিপ্লেশন লেয়ার আছে, সেই ডিপ্লেশন লেয়ারই অলমোস্ট একেবারে দেখো ম্যাক্সিমাম ইনজেক্টেড ক্যারিয়ারটাকে কালেক্টরে পাঠিয়ে দিচ্ছে, আর বাকিটুকু রিভার্স বায়াস করলে ইনক্রিজ হচ্ছে। এই যে এখানে ধীরে ধীরে যে স্লোপ পাচ্ছ, সেটা রিভার্স বায়াস করার কারণে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে এটা বাড়তেছে কেন, গ্রাজুয়ালি বাড়ে কেন? এইটার মধ্যে একটু এখানে ড্রয়িংটা সেভাবে নাই, এখানে একটুখানি কার্ভেচার হবে, সামান্য একটু কার্ভেচার হবে, কিন্তু সেটা কোনো বইই ড্র করে না, সেটা বোঝা যায় না। ঠিক আছে? স্যার তাহলে আমি একটা সেন্টেন্স বলে নেই যে স্যাচুরেশন স্যার রিজিয়নে, শেষ করে নেই না, স্যাচুরেশন জি স্যার। রিজিয়নে আমরা যখন এই নেগেটিভ ভোল্টেজ গ্রাজুয়ালি ডিক্রিজ করি, এর অর্থ হলো বেস কালেক্টর জাংশনটা গ্রাজুয়ালি রিভার্স বায়াস হতে থাকে। রিভার্স বায়াস হতে থাকলে ডিপ্লেশন লেয়ারটা আবার ফর্ম করতে থাকে, এবং সেই ফিল্ডের কারণে ক্যারিয়ার গুলো বেস থেকে কালেক্টরে ড্রিফট হতে থাকে, যার কারণে এই কারেন্টটা বাড়তে থাকে। না, এবার কোশ্চেন কে বলতেছিল স্যার? স্যার অনেকে মনে হয় স্যার ইয়েতে আছে, ওয়েটিং এ আছে স্যার। ও আচ্ছা, ওয়েটিং এ তো আমাকে দেখাচ্ছে না, এখন আমি দেখি স্যার ওয়েটিং এ অনেকে অ্যাড যাওয়া যায় দিতে কিনা। বলতেছে। হ্যাঁ দাঁড়াও পিপুল পার্টিসিপেন্টে যাওয়া লাগবে। ওয়েটিং না তো, ওয়েটিং তো আমি দেখতে পাচ্ছি না। অনেকগুলো ওয়েটিং আসলে এখানে আমাকে প্রম্পট করে যে সামওয়ান ইজ ওয়েটিং ইন ওয়েটিং রুম, কোথাও দেখছি না তো। পার্টিসিপেন্টে গেলাম, সেখানে ওয়েটিং রুমে আমি কাউকে দেখছি না। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তাহলে আমি একটুখানি শেয়ারিংটা স্টপ করে, স্টপ শেয়ারিং দেখে আসি। নাই তো, এই ওয়েটিং এ কই, নাই তো, নাই ওয়েটিং এ কেউ নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের কমন বেজ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এই এখন একজন পেলাম। আচ্ছা তাহলে আমাদের একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি এসে চলে যাই। কমন ইমিটার, এটা হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা হলো কি, যে আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের মধ্যে রেশিও। সেটা তো আমরা জানি, আলফা যদি কনস্ট্যান্ট ধরি তাহলে এটা স্ট্রেট লাইন হবে, তাই না? আলফা কনস্ট্যান্ট হলে
ইনপুট কারেন্ট বাড়লে আউটপুট কারেন্ট বাড়বে। আচ্ছা, এখানে যে কনফিগারেশনটা দেখতে পাচ্ছ, এইটা কোন কনফিগারেশন দেখে বলো দেখি? কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার কনফিগারেশন। তাহলে কমন ইমিটার কনফিগারেশনের তোমরা প্যারামিটার গুলো একটু নোট করো, যে ইনপুট কারেন্ট কোনটা হবে, এই যে আইবি, আইবি। ইনপুট ভোল্টেজ কি হবে? ভিবিই। হ্যাঁ, ভিবিই। তাই দুইটা লিখে রাখো, ইনপুট ভোল্টেজ হলো ভিবিই আর ইনপুট কারেন্ট হলো আইবি। আউটপুট কারেন্টটা কি হবে? আইসি, আইসি। আর আউটপুট ভোল্টেজ হবে এই যেটা, হ্যাঁ ভিসি। হ্যাঁ, ভিসি। তাহলে আমরা যদি এখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে ড্র করি, আচ্ছা দুই একটা রিলেশন তোমাদের মনে আছে নাকি? বিটা সমান কি? আলফা বাই 1 মাইনাস আলফা। আচ্ছা, আর একটা রিলেশন হলো আইসি কারেন্টটা কত হবে? আইসি কারেন্টটা হবে হলো এই যে এটা, আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি প্লাস আইসি ইও। আচ্ছা, আমরা একটা লিকেজ কারেন্ট পেয়েছিলাম না, আইসিবিও? জি স্যার, আইসিবিও। হ্যাঁ, সেটা পেয়েছিলাম কমন বেজের জন্য। ওপেন রেখেছিলাম কাকে? ইমিটারকে। এমিটারকে। আচ্ছা, এখানে তুমি যদি সেই কারেন্টটা পেতে চাও তাহলে ওপেন রাখতে হবে কাকে? এই দেখো, ওপেন কাকে রেখেছি? বেসকে। হ্যাঁ, বেস টার্মিনাল ওপেন রাখতে হবে। তখন যেই কারেন্টটা ফ্লো করবে তার নাম হলো আইসিইও। তাহলে এটা ইলাবোরেট করলে কি হবে? এটা কালেক্টর টু ইমিটার কারেন্ট উইথ বেস বেস টার্মিনাল ওপেন। হ্যাঁ, বেস টার্ম, বেস ওপেন এটা বলে আর কি। আচ্ছা, তাহলে এই আইসিইউটা আইসিবিওর চাইতে বড় হয়। এখানে এই ক্যালকুলেশন আমি তোমাদের ক্লাসে করাইছিলাম, যেটা কতটুকু বড় হয়? আইসিবিও এর ভ্যালুকে বিটা প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যায় সেটা হয় হলো আইসিইও। এই দেখো, এখানে করে দেওয়া আছে, এই যে আইসিইও সমান কত? বিটা প্লাস 1 আইসিবিও। তাহলে লিকেজ কারেন্ট কোন কনফিগারেশনে বেশি হলো? কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার। কি পরিমাণ বেশি হলো? আচ্ছা স্যার, বিটা প্লাস বিটা প্লাস 1 টাইমস। হ্যাঁ, বলো তো। স্যার এটা স্যার এই এমিটারে বেশি হয়েছে কেন স্যার? মানে স্যার এমিটারে ডোপিং বেশি এই কারণে? ইমিটারে আসলে ডোপিং বেশি। তুমি এইভাবে চিন্তা করো, ইমিটারের যে কারেন্টটা, সেই কমন ইমিটারে সেই কারেন্টটা কোনটা? আইসি, তাই না? আউটপুট কারেন্টটা স্যার। হ্যাঁ। আর এটা হলো ইনপুটে লিকেজ কারেন্টটা। যদি এখন বেস থেকে চিন্তা করো তাহলে বেস কারেন্টটা থেকে লিকেজ কারেন্টটা, কারণ লিকেজ কারেন্টটা তো ছিল বেস ইমিটার জাংশনে, তাই না? আইসিবিওটা ছিল কোথায়? আইসিবিউ ছিল স্যার কমন বেজে। কমন বেজে, রাইট। কমন বেজে এটা কোন জাংশন দিয়ে ফ্লো করতেছিল? এটা বেজ এবং কালেক্টর কালেক্টর। কালেক্টর বেজ জাংশন। হ্যাঁ, বেস কালেক্টর। তাহলে এখন যেহেতু এটা বেজে হলো তোমার ইনপুট, সেহেতু এইটা তোমার কি হয়ে যাবে? ওই বিটা টাইমস হয়ে যাবে। আর এটা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করা যায়, দেখা যায় যে বিটা না, এটা বিটা প্লাস 1 টাইমস হয়ে যায়। ঠিক আছে? এমনি স্যার এটা তো স্যার দুই ক্ষেত্রেই তো স্যার মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো। হ্যাঁ, দুই ক্ষেত্রেই মাইনরিটি ক্যারিয়ার। এখন স্যার এটা স্যার লজিকটা এইভাবে দেওয়া যায় না যে ওইটাতে তো স্যার এমিটারে ডোপিং বেশি, তাহলে স্যার মাইনরিটি ক্যারিয়ারও বেশি না স্যার? ডোপিং বেশি হলে শোনো, যে খাতে ডোপিং বেশি হবে সেখানে মাইনরিটি ক্যারিয়ার কমে যাবে, এটা মনে কমে রেখো, গেলে তো হ্যাঁ? স্যার ফ্লো কমার কথা। না 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 না, ওইভাবে চিন্তা করার দরকার নাই, কারণ আমার ট্রানজিস্টরের আগেও যা ডোপিং আছিল এখনো তাই ডোপিং আছে। ঠিক আছে? আগেও যেই ডোপিং আছিল এখনো তাই ডোপিং আছে। এটা কিছুই না আসলে। তুমি ইকুয়েশন গুলো যদি দেখো, এটা ম্যাথের মাধ্যমে একেবারে ক্লিয়ারলি প্রুভ করে ফেলা যায়। এটা আসলে বেস টার্মিনাল আর কালেক্টর টার্মিনালের কারণে হচ্ছে। হ্যাঁ, বেজে যেহেতু তুমি এখন ইনপুট দিচ্ছ সেই জন্য এটা হচ্ছে। আর এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো আইসি সমান কত? আইসিইও যেটা, এটা তোমারটা কথা শোনা যায় না, আমার এটা নয়েজ হচ্ছে বেস ওপেন রেখে। হ্যাঁ, বেস ওপেন রেখে তুমি যদি এটা মেজার করো তাহলে এখন যে লিকেজ কারেন্টটা হবে সেটা হবে আইসিইও, আর এটা আইসিবিওর চাইতে তোমার কি হবে? এই বিটা প্লাস 1 টাইমস হয়ে যাবে। হ্যাঁ,
স্যার বেস ওপেন মানে কি, মানে মানে কালেক্টর থেকে মানে ইমিটর থেকে তো কারেন্টটা, কালেক্টর থেকে ইমিটরে আসবে ইলেকট্রন, এরকম। এইটা তোমার মাইনরিটি ক্যারিয়ার ফ্লো করবে, হলো তোমার হ্যাঁ কালেক্টর থেকে বেস হয়ে তোমার ইমিটারে চলে আসবে। স্যার বেস তো ওপেন, বেস হয়ে কেন আসবে? না বেস ওপেন এর অর্থ হলো বেসে তুমি কিছু দাওনি, সেইটা ওপেন করেছো। ট্রানজিস্টরের ভিতরের বেস তো রয়েই গেছে, তাই না? আচ্ছা আচ্ছা। ট্রানজিস্টরের ভিতরের বেস তো আছে। আচ্ছা দেখো আউটপুট ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা যদি তুমি মেজার করো তাহলে একেবারে সেম শেপেরই পাচ্ছ। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো এবার ইনপুট কারেন্ট আইবি মেজার করা হচ্ছে কোনটাতে, কোন মাইক্রোঅ্যাম্পিয়ারে। হ্যাঁ এটা গত ক্লাসে তোমাদের বলেছি। ইনপুট ভোল্টেজ ছিল কি ভিই, তাই না? ভিভি। এখানে আমি আর ডিসকাস করব না, এখানেও আউটপুট ভোল্টেজের একটা ইফেক্ট ইনপুটে আছে, কিন্তু রিভার্স ইফেক্ট। এবার কিন্তু আউটপুট ভোল্টেজ বাড়ালে ইনপুট কারেন্ট কমে যায়, ঠিক আছে? আউটপুট ভোল্টেজ বাড়ালে তোমার বেস কারেন্টটা কমবে, বেজে রিকম্বিনেশন করবে, সেই জন্য আউটপুট ইনক্রিজ করার সাথে সাথে বেস কারেন্টটা কমে যাবে। সেই জন্য আউটপুট ভোল্টেজ বাড়ালে এই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা রাইট সাইডে এটা শিফট হবে, ঠিক আছে? এটা একটু চিন্তা করলেই তোমরা বুঝবে যে বেস কারেন্টটা কেন কমে। ওই যে ডিপ্লেশন লেয়ারের উইডথ বেড়ে যায়, বেড়ে গেলে তোমার বেজের রিকম্বিনেশন কমে যায়। এইটা হলো তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিক। আউটপুট প্যারামিটার কি কি ছিল? হ্যালো, স্যার ভিসি এবং আইসি। ভিসি এবং আইসি। তাহলে এখানে যে ভিসি এবং আইসির মধ্যে আমরা সেই একই গ্রাফ ড্র করেছি। একটু ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো এইবার কিন্তু স্যাচুরেশন রিজিয়নটা এর ওয়াই অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডেই থাকে। এই গ্রাফটা এই লেফট হ্যান্ড সাইডে যায় না। এটার কারণ আছে, তুমি কেভিএল অ্যাপ্লাই করলে এগুলো বুঝতে পারবে। সব এখানে এক্সপ্লেন করতে গেলে আজকে আর ওই চ্যাপ্টারে যেতে পারবো না, ঠিক আছে? আচ্ছা আরেকটা হলো কি আইসি, ওটা কি আইসিবি ওর চাইতে বড়, সেই জন্য দেখো কাট অফ রিজিয়নটা একটু বড়, বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আর এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো যে এখানে স্লোপটা কম্পারেটিভলি বেশি, ঠিক আছে? এখানে স্লোপটা কি? স্যার এটা কেন হচ্ছে? আচ্ছা এই স্লোপটা ইনক্রিজ করে যাচ্ছে কেন, এটাও এই ইকুয়েশন থেকেই তুমি বের করতে পারবে। এখানে কি দেয়া আছে কিনা? আচ্ছা আমরা তাহলে এইভাবে ব্যাখ্যা করি। তুমি কমন বেজে চলে যাও, কমন বেজের মধ্যে কনসেন্ট্রেট করো। আউটপুট ভোল্টেজ মানে কি কালেক্টর বেজ জাংশন, এখানেও কিন্তু কালেক্টর বেজ জাংশন কি রিভার্স বায়াস করেছো নাকি অন্য কিছু? ভোল্টেজ যদিও তুমি ভিসিই বলতেছো, কোন জাংশনটাকে রিভার্স বায়াস করেছো? কালেক্টর বেসি স্যার। কালেক্টর বেজি। তাহলে কালেক্টর বেজি তুমি যদি রিভার্স বায়াস করো তাহলে এখন রিভার্স বায়াস ইনক্রিজ করার সাথে সাথে ওই কালেক্টর বেজ জাংশনের কি বাড়বে বলো তো? উইথ বাড়বে। জি স্যার। উইথ বাড়লে বেজের রিকম্বিনেশন কমবে, সেটা কি বুঝতে পারতেছো? ডিপ্লেশন লেয়ারের উইথটা যদি বেড়ে যায়, এই যে এখানে ধরো এই রিজিয়ন টুকুর কি বলে উইথ যদি বেড়ে যায় তাহলে এখান থেকে যে ক্যারিয়ারটা যাবে, এইখান না আমি ওই ওই পোর্শনে যাচ্ছিলাম যে কমন বেজে কনসেন্ট্রেট করতে বলছিলাম, এটা না? এই যে দেখো এখান থেকে যে কিছু ইলেকট্রন এখানে চলে আসলো, ইলেকট্রন বা হোল এনপিএন ট্রানজিস্টর ইলেকট্রন আসলো। এখন এই ডিপ্লেশন লেয়ারের উইথ যদি বেড়ে যায়, এদিকে যদি বাড়ে, তাহলে এখানে ইলেকট্রনের রিকম্বিনেশন রেটটা কমে যাবে, ঠিক না? জি স্যার। কেন কমে যাবে? বেজের উইথ যে কমে যাচ্ছে, ইফেক্টিভ উইথ তো কমে যাচ্ছে বেজের। তাহলে বলো বেস কারেন্ট যেহেতু কমে গেল, রিকম্বিনেশন যদি কমে যায়, তাহলে আগে যদি 98% ক্যারিয়ার কালেক্টরে যায়, এখন আমি বলতে পারি 98
কি বলে 98.5% যাবে, একটু বাড়বে। জি স্যার। তাহলে একটু যে বেড়ে গেল, তাহলে আলফার মান বাড়লো কিনা? জি জি স্যার। এই পর্যন্ত বুঝে বুঝে আসছো তো? জি স্যার। জি স্যার। এখন এই ট্রানজিস্টরে এই গ্রাফের মধ্যে আসলে কারেন্টটা তো আর আলফা দিয়ে রিলেটেড না, কি দিয়ে রিলেটেড? আউটপুট কারেন্টটা ইনপুটের সাথে কি দিয়ে রিলেটেড? বিটা দিয়ে। স্যার বিটা দিয়ে। তাহলে আলফা যদি সামান্য একটু বাড়ে, বিটা কি পরিমাণ বাড়বে? অনেক অনেক বেড়ে যাবে, কারণ তোমরা একটা রিলেশন জানো, বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। দেখো আলফা 0.5 বাড়িয়ে দেখো, বিটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে? জি স্যার। জি তার স্যার। কারণে বিটা অনেক বেড়ে গেলে আউটপুট কারেন্ট এই পয়েন্টে বিটা এর মান ধরো সে 100, আর এই পয়েন্টে বিটার মান হয়ে গেল 110, তাহলে কি হবে? আউটপুট কারেন্ট বেড়ে যাবে। জি স্যার। আর এই ইনক্রিজটা বেশি হলো কেন? আলফা সামান্য বাড়তেছে, বাট বিটা অনেক বেশি বাড়ে। হ্যাঁ অনেক বেশি এটা বাড়ে। rapidly বেড়ে যাচ্ছে। সেই জন্য এই স্লোপটা বেশি হয়। ঠিক আছে? জি স্যার। আর কিছু কোশ্চেন আছে এখানে? ওই জিনিসগুলো আছে, ব্রেকডাউন ভোল্টেজটা আছে, কাট অফ রিজিয়নটা আছে, স্যাচুরেশন রিজিয়নটা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা পেলাম যে কমন বেজের চাইতে কাট অফ রিজিয়নটা একটু বড়, স্যাচুরেশন রিজিয়নটা এটা ওয়াই অ্যাক্সিস এর রাইট হ্যান্ড সাইডে থাকে, আর স্লোপটা একটু বেশি। ঠিক আছে? স্লোপটা একটু বেশি। আর তাহলে এখানে দেখো বিটা এর মান, দেখো এখানে কিন্তু বিটা এর মান কি হবে? এই পয়েন্টে এসে এখানে গ্যাপ গুলো একটু চিন্তা করো তো, যে একটা জিনিস দেখে নাও, আগে ক্লিয়ার হয়ে নাও। ইনপুট কারেন্ট আমি কি এটা ইকুয়াল স্টেপে ইনক্রিজ করেছি, 10, 20, 30, 40, ঠিক না? জি স্যার। ইনপুট কারেন্ট কত কত মাইক্রো এম্পিয়ার করে ইনক্রিজ করা হলো? 10 মাইক্রোঅ্যাম্পিয়ার 10 মাইক্রো। 10 মাইক্রো এম্পিয়ার করে। কিন্তু দেখো এখান থেকে এখানকার গ্যাপ আর এখান থেকে এখানকার গ্যাপ সেম, তোমরা কি ধরতে পারছো? একটু কম আছে, জি তাই না? স্যার একটু কম জি আছে না? স্যার আরো উপরে চলে যায়, এখান থেকে এখানকার গ্যাপ কি আগেরটা সমান আরো আছে? কম আরো কম। তাহলে এটা যতই উপরের দিকে যাবে গ্যাপ একটু একটু করে কম আছে, এটা হয়তো তুমি এটা অ্যাপারেন্ট হতেও পারে, নাও হতে পারে। এর থেকে কি বোঝা যাচ্ছে? যে ঠিকই বেস কারেন্ট আমি 10 মাইক্রো এম্পিয়ার বাড়িয়েছি, কিন্তু কালেক্টর কারেন্ট সেই রেটে বাড়তেছে না। তাহলে এটা থেকে আমরা বলতে পারি বেস কারেন্ট ইনক্রিজ করার সাথে সাথে বিটা এর মান কমে যায়। ঠিক না? এই কি তোমরা শুনতে পাচ্ছ নাকি? জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার হ্যাঁ, একজন বা দুইজন বারবার রেসপন্স করতেছে, বাকিরা কোথায়? হুম, এই শাহাবুদ্দিন আছো? শাহাবুদ্দিন শুনতে পাচ্ছ? এই মাহাদি মুস্তাহিদ শুনতে পাচ্ছ? নাই। তারপরে নিলয়, আবির, জি স্যার শোনা যাচ্ছে। কে শুনতে পাচ্ছ? নাম কি তোমার? স্যার নিলয়। নিলয়, হ্যাঁ। জাহিদ নাই। তাহলে আমার কাছে মনে জি হচ্ছে স্যার শুনতে পাচ্ছি। জাহিদ শুনতে পাচ্ছ? জাহিদ স্যার এই অনেকেই কিন্তু তোমরা কানেক্ট হয়ে বসে আছো, কিন্তু কথা শুনতেছো না। এই জন্য আমি স্যার রেকর্ডিং করতে একজন চাচ্ছিলাম না। একজন মনে হয় স্যার ওয়েটিং এ আছে স্যার, বারবার বলতেছে তো স্যার। হ্যাঁ, ওয়েটিং এ আমি যখন আসবে আমি দিয়ে দিব, ঠিক আছে? স্যার ও কিন্তু একটু মনে হয় এই ঢুকতে তোমাদের পারতেছে না। মধ্যে অনেকেই এটা করে নাকি যে কানেক্ট হয়ে তারপরে চলে যায়, কথা শুনে না? আচ্ছা, আমি আবার শেয়ারিং স্টপ করলাম, করে কই এখানে ওয়েটিং এ নাই তো, দেখো ওয়েটিং এ পাচ্ছি না আমি। হ্যাঁ আচ্ছা স্যার তাহলে বলে দিচ্ছি ওকে। হ্যাঁ, ওয়েটিং এ আসলে এখানে তো আমাকে বলে যে ওয়েটিং এ আসছে, ওর অন্য প্রবলেম হতে পারে। আশিকুজ্জামান, কথা বলো তো আমার সাথে। স্যার ওর হচ্ছে মাঝে মধ্যে স্যার ওয়াইফাই তে প্রবলেম করে।
আশিকুজ্জামান কথা বলতে পারে নাই। স্যার ওর স্যার তারপরে ওয়াইফাই প্রবলেম স্যার, এই কারণে এই একটু মাহাদি মুস্তাহিদ, মাহিদি মুস্তাহিদ আছে? নাই। দাঁড়াও দেখে নি কয়জন আছে আমার সাথে। জায়েদ আছো? আরজু, জায়েদ আরজু? ইয়েস স্যার আছি। আচ্ছা জায়েদ আছে। ইয়াসিন আরাফাত? জি স্যার, জি স্যার। উদয়? জি স্যার আছি স্যার। তানজিম? স্যার আচ্ছা আচ্ছা যাক, অনেকে আছে, অনেকে ঠিক আছে, ম্যাক্সিমামই আছে। তাহলে আমরা আবার যাই। তাহলে এটা আমরা এক্সপ্লেন করলাম যে আমি একটা নতুন জিনিস তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, যে যদিও আমরা বেস কারেন্ট একই রেটে ইনক্রিজ করেছি কিন্তু কালেক্টর কারেন্ট একই রেটে ইনক্রিজ করেনি, তাই না? তাহলে এই বিটা সমান কত? বিটা সমান হলো আই সি ডিভাইডেড বাই আই বি, তাই না? বলো তো একজন। জি স্যার বিটা সমান কত? IC divided by IB. আইবি। তাহলে তুমি আইবি একই রেটে ইনক্রিজ করেছো, তাহলে এইসব জায়গায় আইবি রেশিওটা যা হবে, এখানে গিয়ে রেশিওটা কি কমবে না বাড়বে? বিটার মান আইবি এর মান একই পরিমাণ বাড়িয়েছো, কত বাড়িয়েছো, কয় গুণ? ধরো এটাকে রেফারেন্স ধরো, এটাকে রেফারেন্স ধরলাম, 10 মাইক্রোএম্পিয়ার কে রেফারেন্স ধরলাম। 10 মাইক্রোএম্পিয়ারের থেকে কততে চলে আসছো? 7 গুণ করেছো, কিন্তু কালেক্টর কারেন্ট কি 7 টাইমস হইছে? না, হইলে তো এইটা সমান থাকতো গ্যাপ গুলো। বুঝো নাই কথা? তুমি যদি এখান থেকে এখানে ধরো 1 সেন্টিমিটার, এখান থেকে এখানেও 1 সেন্টিমিটার, এখানেও 1 সেন্টিমিটার, এখানেও 1 সেন্টিমিটার, এখানেও 1 সেন্টিমিটার, তাহলে নাকি এখানে আমি 7 সেন্টিমিটার পেতাম, তাই না? জি স্যার। 10 এর জন্য যদি তুমি পাও 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তাহলে 7 এর 70 এর জন্য কত পাওয়া উচিত ছিল? 1 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। তাহলে রেশিওটা ঠিক থাকতো। রেশিওটা কি ধরেছিলাম? যে উপরে ছিল 7, সরি 1 আর 1, তাই তো? রেশিওটা কত? 1 সেন্টিমিটার আর হলো তোমার 10 মাইক্রোএম্পিয়ার, এরকম রেশিও। তাহলে উপরে গিয়ে যদি 7 সেন্টিমিটারই পেতে, তাহলে রেশিওটা ফিক্স থাকতো, সেম থাকতো। এখন তোমার 7 সেন্টিমিটার আছে না কমেছে? কমে গেছে। কমে গেছে, কারণ এই যে ধীরে ধীরে উপরে যাচ্ছি, 1 সেন্টিমিটার কমতেছে। তাহলে বলো রেশিওটা কি বেড়ে গেল না কমে গেল? কমে গেল। স্যার কমে গেল, কমে গেল। কমে গেল। সেন্টিমিটারটা উপরে দিয়েছি আমি, ঠিক আছে? অথবা আরেকটা অন্যভাবে বলি, তুমি এই গ্রাফ বরাবর তাকাইও, হ্যাঁ? এটা অবশ্য বোঝা মুশকিল। এই যে এই লাইনটা বরাবর কত ভোল্ট? আমার 7.5 ভোল্ট। এটা 7.5 ভোল্টে আমি দেখতে চাচ্ছি, তাই তো? অথবা 10 ভোল্টে দেখি না? আচ্ছা 10 ভোল্ট যদি হয়, এখানে কারেন্ট আই সি এর ভ্যালু কত হইতে পারে বলো তো? 3। এখানে 10 আউটপুট ভোল্টেজ 10 এর জন্য, আইবি এর ভ্যালু 10 মাইক্রোএম্পিয়ারের জন্য কালেক্টর কারেন্টটা কত হচ্ছে? এই পয়েন্টে কত বলবা? 1.5। 1.5 1.5 এর মতো। হ্যাঁ 1.5 1.5, এর রাইট, মতো। আমি ভুল বলেছি, রাইট 1.5। তাহলে এটা একটু রেকর্ড করো, যে ইনপুট কারেন্ট 10 মাইক্রোএম্পিয়ার, ঠিক আছে? এই লিখো লিখো, ইনপুট কারেন্ট আইবি কত মাইক্রোএম্পিয়ার? 10 microampere. 10 মাইক্রোএম্পিয়ার, গুড। আউটপুট কারেন্ট কত পেয়েছো তোমরা? 1.5 milliampere. মিলিএম্পিয়ার, ওই যে ইউনিটটা মিলিএম্পিয়ার আছে। এবার বিটার মান বের করে আমাকে বলো কত হয় বিটার মান। বলেছো কত হয় বলো? এই বিটা সমান কত? 150। 150। আচ্ছা আরেকটা কাজ করি আমরা, তোমরা যে ইয়ে বললা সেটা কিন্তু এইখানে আসলে 1.5 না, 1.5 হবে এখানে। দেখো স্যার এইটাই 1.4 সামথিং। approximately 1.6.
না 1.7 না, এরকম। এটাতে চলে আসি আমরা। ঠিক আছে, আমি 5 ভোল্টে চলে গেলাম, তোমাদের হিসেব ঠিকই আছে, 50 আছে, কিন্তু এইখানে আর কি 1.5 টাতে আসলো, তাই তো? ওয়ান 1.5 মিলি এম্পিয়ার যে পেলাম সেটা কত ভোল্টের জন্য পেলাম? এই যে এখন একজন ওয়েটিং এ আসলো, বুঝছো? এই যে আমি এডমিট করে দিলাম। আচ্ছা, আবার কথা বলো তো, 3-4 জন একসাথে কথা বলো। আমি এখন আউটপুট ভোল্টেজ কত কনসিডার করতেছি? 5 ভোল্ট। 5 ভোল্ট। আর ইনপুট কারেন্ট কতটুকু কনসিডার করছি? 10 10 মাইক্রোঅ্যাম্পিয়ার। microampere. microampere, And for this situation, output current is 1.5 5 milliampere, milliampere. তাহলে তোমরা ক্যালকুলেট করে বলেছো বিটা এর মান কত এসেছে? 150. 150। 150 এসেছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, গুড। এইবার আমি চলে গেলাম এই 5 ভোল্ট বরাবর, ভার্টিক্যালি উপর দিকে যাচ্ছি নাকি 5 ভোল্ট বরাবর। এইবার আমি চলে আসলাম, ধরো এখানে চলে আসলি, এখানে অথবা এখানে। এখানে এখন তোমরা রেকর্ড করো, ভোল্টেজ কিন্তু ঠিকই আছে, আউটপুট ভোল্টেজ ঠিকই আছে নাকি? জি স্যার। আউটপুট ভোল্টেজ ওই যে আমি একটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে আগাচ্ছি, তারপরে এখানে আসলাম, এই পয়েন্টটা এখন কনসিডার করব। বলো এই গ্রাফে ইনপুট কারেন্ট কত? 70 মাইক্রোঅ্যাম্পিয়ার। তাহলে রেকর্ড 70 করো যে microampere. সেকেন্ড কেসে ইনপুট কারেন্ট হলো 70 মাইক্রোঅ্যাম্পিয়ার। আচ্ছা, এখন বলো এইটা তুমি কারেন্টটা কত বলবে? মোটামুটি বলতে পারো। 7.6 7.6। 7.6, গুড, লেখো 7.6 মিলি অ্যাম্পিয়ার, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন তুমি বিটার মান বের করো তো। স্যার 108.57। 108 কি বলো? একটু আগে ছিল 150। ঠিকই আছে তো, বিটা কমবে না? বিটা কমবে তো? এত কমে যাবে নাকি? স্যার ক্যালকুলেটরের হিসাবেই তো এটা আসছে। মিলি মাইক্রো ঠিক করছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে তোমার ছিল কত? 150। হ্যাঁ, এখানে কারেন্ট কত ধরেছো? স্যার 108 স্যার। কারেন্টটা হচ্ছে স্যার 7.6 ধরেছি। 7.6। 7.6 এই মিলিঅ্যাম্পিয়ার। 7.6 কে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে না? জি স্যার। তাকে ভাগ করতে হবে 70 দিয়ে, জি জি। তাই না? এইটাই জি করলাম। স্যার। এটা করলে তোমার কত আসছে? 108.57। 108, সরি, আমি সেন্স করতেছিলাম যে 1 পয়েন্ট কত। তাহলে 108, রাইট। তাহলে আগে ছিল কত? 150, এখন হয়ে গেল কত? 108। তাহলে বলো বিটার মান বেড়ে গেল না কমে গেল? কমে গেল। কমে গেল। সেইটাই তোমাদের এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছিলাম গ্রাফ থেকে, যে যত উপরে যাচ্ছে এই গ্যাপ কমে যাওয়ার কারণে মানে বিটার মান কমে যাচ্ছে। তার মানে তো স্যার গেইন কমে যেতেছে। হ্যাঁ, গেইন কমে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে কারেন্ট বেশি দিলে, ইনপুট কারেন্ট বেশি দিলে ট্রানজিস্টরের এই কমন ইমিটার কনফিগারেশনেও বেস, এটা গেইন কমে যায় এবং কমন বেজেও কমে যায়। ঠিক আছে, আরেকটা পয়েন্ট খেয়াল করো। এইবার একই ইসের জন্য তুমি এখানকার বিটা আর এখানকার বিটা কি সেম হবে? না স্যার। তাহলে আমি এই যে এখানকার যেই বিটা পাবো, এখানকার বিটা কি হবে? তার চেয়ে বেশি হবে। তাহলে বলো তো বিটা যে বেড়ে গেল, কোন প্যারামিটার চেঞ্জ করার কারণে বিটা আবার বেড়ে গেল? আউটপুট ভোল্টেজ। আইসি Voltage. তাহলে এইগুলো কিন্তু সবই ভিসি। সবই প্রবলেম, যে একটা ট্রানজিস্টর একটা ডিভাইস, এটা লিনিয়ার হওয়া উচিত ছিল, কিন্তু আসলে আমরা 100% লিনিয়ার পাচ্ছি না, বিভিন্ন জায়গায় নন লিনিয়ারিটি আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা মোটামুটি ডিসকাশন শেষ করেছি, রিজিয়ন গুলো আমরা এখানে আইডেন্টিফাই করেছি, কিছু প্রপার্টিজ ছিল, কিছু ডিফারেন্স ছিল, আমি বলেছি। তোমাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমি এই চ্যাপ্টার থেকে বোধহয় সরে যাব। আচ্ছা স্যার, হ্যাঁ, বলো। স্যার এটা কি স্যার এরকম যে ট্রানজিস্টর সবসময় আমরা গেইন বেশি পাইতে ইউজ করি, এমন কম লাগবে এরকম ইউজও আছে না স্যার? ট্রানজিস্টরের গেইন কম লাগবে সেরকম, মানে অনেক জায়গায় আমাদের দরকার যে বিটা এত বেশি দরকার নেই, তাই তো? মানে জি স্যার। সরি, বিটা এত হাই ভ্যালু বিটা আমার অনেক জায়গায় দরকার হয় না, এরকম বলতে চাচ্ছ তো? জি স্যার, মানে এরকম তো না যে সবসময় আমরা গেইন বেশি চাইবো।
সেটা বোধহয় পেলে আমাদের মন্দ হইতো না, ঠিক আছে। যদি সবসময় আমরা বিটার ভ্যালু বেশি পেতাম তাহলেই সব জায়গায় আমাদের সার্কিট ডিজাইন করতে সহজ হতো, সহজ efficient হতো। হইতো সার্কিট, বুঝতে পারছো? হ্যাঁ, এমন নয় যে আমরা ইন্টেনশনালি লো বিটা ভ্যালু চাচ্ছি, এরকম কোন সিচুয়েশন আমাদের নাই। সব জায়গায় আমরা হাই বিটা, আমরা গেইন বেশি যাচ্ছি। হ্যাঁ বেশি চাই, তাহলে হতো কি সার্কিট গুলো আমাদের এফিশিয়েন্ট হয়ে যেত, বুঝতে পারছো? তোমাদের একটা সার্কিট দেখাই, সেটা তোমার কোশ্চেনটা বোঝানোর জন্য। আচ্ছা, ও এখানে তো নাই, আচ্ছা পরে বলবো, এই পয়েন্টটা মনে রেখো না, যে লো বিটার ভ্যালু আমরা জি কেন স্যার, চাই আচ্ছা। না। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি, দেখি এখানে একটু দ্রুত যাই। ও একটা জিনিস তোমাদের একটু কাজে লাগতে পারে, এই যে ট্রানজিস্টরের যে দেখো, একটু চিন্তা করো তো, আবার কমন বেস কনফিগারেশনে বেস কালেক্টর জাংশনের ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ গ্রাজুয়ালি ইনক্রিজ করছো, ঠিক আছে। তাতে ডিপ্লেশন লেয়ারের উইডথ কি হচ্ছে? বাড়বে। 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 গুড। ইফেক্টিভ বেজের উইডথটা কি হবে? কমে যাবে। কমে যাবে। আমরা এটাকে বলি বেজ উইডথ মডুলেশন। বেজের উইডথটা ধীরে ধীরে চেঞ্জ করছি, কন্ট্রোল করছি। আর এই ইফেক্টটার একটা নাম আছে, বুঝতে পারছো? এই ইফেক্টটাকে বলা হয় হলো আর্লি ইফেক্ট। কোথাও হয়তো যদি পাও তাহলে এটা আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি, ক্লাসে বলতে পারি নাই তখন, ঠিক আছে, কারণ ওই বইয়ে ছিল না শুরুতে। এটাকে কি বলা হয়? আর্লি ইফেক্ট। আর্লি ইফেক্ট। আর্লি হলো এক বিজ্ঞানীর নাম, উনি এটা প্রথম অবজার্ভ করেছেন বা পপুলার করেছেন, সেই জন্য আর্লি ইফেক্ট বলা হয়। আর এই আর্লি ইফেক্টের কারণে এখন যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো দেখেছো, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলোর একটা স্লোপ আছে না? এই যে প্রত্যেকটারই একটা কি হচ্ছে, স্লোপ আছে। এটা যদি আমরা থিওরিটিক্যালি এক্সপ্লেন করি, যে প্রত্যেকটার স্লোপ থেকে তুমি যদি এটাকে এক্সটেন্ড করো, তাহলে এর একটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করে, দেখো সবগুলো ওই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাই এখানে ড্র করা হয়েছে। এইটার থেকে আমি ধীরে ধীরে এক্সটেন্ড করলাম, এই পয়েন্টে এসে এটা ইন্টারসেক্ট করলো। সবগুলোর থেকে এক্সটেন্ড করলে এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর লেফট হ্যান্ড সাইডে একটা পয়েন্টে এসে ইন্টারসেক্ট করবে। এটা করে, ঠিক আছে। এই যে এখান থেকে এইটুকু যে ভোল্টেজ, এই ভোল্টেজটুকুকে বলা হয় আর্লি ভোল্টেজ। কি বলা হয়? আর্লি ভোল্টেজ। এটার ইফেক্ট ইউজ এখনই বোঝা যাবে না, পরবর্তীতে এটার ইউজটা আসবে। স্যার ওই পয়েন্টটা সিগনিফিকেন্স কি? এইটাই বললাম যে সিগনিফিকেন্সটা এখনই বোঝা যাবে না, যখন আমরা মডেলিং করব তখন এই সিগনিফিকেন্সটা পাবো। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, অথবা এখানে একটা সেন্টেন্স বলে রাখি, এটার সিগনিফিকেন্সটা হলো এটা যত কাছে হবে আউটপুটের রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স তত বেশি হবে। আর এটা যত দূরে হবে, এর ভ্যালুটা যত বড় হবে, আউটপুট ইম্পিডেন্সটা তত বেশি হবে। আর যত কাছে হবে আউটপুট ইম্পিডেন্সটা তত কম হবে। এটাই হলো সিগনিফিকেন্স। কি কাজে লাগবে সেটা আমরা মডেলিং এর সময় ইউজ করব। এখানে অনেক ম্যাথ আছে, সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। কমন কালেক্টর তো তোমাদের পড়াই নাই, তাহলে না ডিসকাস না করি থাক। কমন কালেক্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার পড়াই নাই? পড়াইছিলাম? পড়াই নাই। তাহলে এগুলো আমাদের জন্য লাগবে না, তোমরা নিজেরা এগুলো পড়ে নিও। নেক্সট, তাহলে সেকেন্ড চ্যাপ্টারে আমি চলে যাচ্ছি না? স্যার আপনি এখন কোন বইটা পড়াচ্ছেন? আমি আমার নিজের নোট পড়াচ্ছি, ঠিক আছে। তোমরা বই খুঁজে বের করবা কোন বইয়ে এগুলো আছে। বয়েল স্টেট আর বেল, এই দুইটার মধ্যেই খুঁজতে হবে, দুইটার মধ্যেই পাবা, কিছু জিনিস হয়তো পাবে না। স্যার স্যার একটা কথা, আমাদের অনেকের কাছে তো মানে এখন বইয়ের হার্ড কপি গুলো নেই, তাই আপনি যদি একটু শেয়ার করতেন এই যে সফট কপি ভিডিওতে তাহলে শেয়ার ভালো হয়ে হতো। যাচ্ছে না? আচ্ছা, আমি কি স্যার, শেয়ার করব মানে তোমাদের স্যার কাছে? পিডিএফ ফাইলটা। পিডিএফ বয়েল স্টেটের? জি স্যার, বয়েল স্টেট বেলের এই দুটো বই। বেলের পিডিএফ আমার কাছে নেই, বয়েল স্টেট আছে, আমি তোমাদের ইসে দিয়ে রাখবো, হ্যাঁ, ক্লাসে। আচ্ছা, আমি একটা ভেরি বেসিক জিনিস তোমাদের আমি শেখাতে চাচ্ছি, যেটা এর আগে আমি শেখাইনি। বেলের বইয়ের পিডিএফটা কোথায় পেতে পারো? বেলের বই এটা তোমরা আমাকে খুঁজে বলবা, আমি খোঁজার অত সময়ও পাইনি, তবে গুগলে সার্চ দিয়ে আমি পাইনি তো। স্যার বয়েল স্টেটের বইটা স্যার আমাদের ড্রাইভে আছে ক্লাসের, কিন্তু স্যার বেলের বইটা ড্রাইভেও নাই মেবি। বেলের বইটা আর ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি, বুঝতে পেরেছো? জি স্যার। এইটাই হলো কথা। আচ্ছা, বেলের বইটার নাম কি? হ্যাঁ, মানে বেলের বইটার নাম কি? বেলের বইয়ের নাম কি, দাঁড়াও আমি একটু দেখেই বলি। স্যার ফার্স্ট পেজের ছবিটা থাকলে স্যার ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিটস।
ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিটস বেলের বইয়ের নাম। এটা হলো ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিটস, ডেভিড বেল। খোঁজো তো তোমরা, পাও কিনা, পেলে আমাকেও দিও এক কপি। ঠিক আছে, তাহলে আমরা কি নতুন টপিকে আসবো? জি স্যার, নতুন টপিক শুরু করবেন স্যার। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এক একজন বলো তো দেখি, সবাই এক দুইজন। জি স্যার, জি স্যার। আর জি এরপর স্যার, জি স্যার, জি স্যার। তোমাদের একটা নতুন হ্যাঁ। একটা কনসেপ্ট দিতে চাচ্ছি আমি। এই দেখো, এইটা কিন্তু কোনো বইতে পাবে না, এটা কোনো বইয়ে নেই। আমি তো স্টুডেন্টদের কথা চিন্তা করে এটা আমি তৈরি করেছি। আচ্ছা, কি জিনিস, যে আমরা তো একটা জিনিস জানি যে একটা ট্রানজিস্টরের বেজ ইমিটার জাংশন, বেজ কালেক্টর জাংশনকে, বেজ ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস এবং বেজ কালেক্টর জাংশনকে কি করতে হয়? রিভার্স বায়াস করতে হয়। তাহলে এই রিভার্স বায়াসটা আমরা এই যে চ্যাপ্টার আমরা শেষ করলাম সেখানে কয়টা ব্যাটারি দিয়ে করেছি? দুইটা ব্যাটারি, একটা ভিবিবি, একটা ভিসিসি, অথবা একটা ভিবি আর একটা ভিই, তাই তো? দুইটা ব্যাটারি দিয়ে করেছি, তাই না? হ্যাঁ। এখন এটা একটা ব্যাটারি থেকে যে কিভাবে করা যায় সেটা আমি কয়েকটা ফিগারের মাধ্যমে এখানে বুঝিয়েছি। হয়তো অনেকে এমনিতেই বুঝো, কিন্তু যারা বুঝো না তাদের জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা দেখো, আমি এই যে সার্কিটটা এঁকেছি, এইটা বুঝেছো কিনা? এই যে আবার এটা কোন ট্রানজিস্টর? এনপিএন। হ্যাঁ, এটা কি এনপিএন? তাহলে এনপিএন এর বেসটা কি? পজিটিভ। পজিটিভ। তাহলে পজিটিভ হলে এই যে ব্যাটারির পজিটিভের সাথে লাগানো হলো। আর কালেক্টরটা কি? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ কার সাথে লাগানো হলো? ব্যাটারি পজিটিভ। ব্যাটারি পজিটিভ। তাহলে দুইটা বায়াসিং হয়ে গেল। জি স্যার। অতিরিক্ত এখানে কি অ্যাড করেছি বলতো? রেজিস্ট্যান্স। রেজিস্টার। আচ্ছা, কেন রেজিস্টার অ্যাড করলাম? রেজিস্টার অ্যাড করলাম এই জন্য, তুমি যদি এখানে এই রেজিস্টারটা না দিতে তাহলে এখানে এমন একটা ভোল্টেজ সোর্স দিতে হতো which is not more than 0.7 ভোল্ট। অ্যাক্রসে আউটপুট নেওয়ার জন্য স্যার। না, কেন না, শোনো, খেয়াল করো, এই 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 ভোল্টেজটা যদি এই রেজিস্ট্যান্সটা যদি তুমি না দিতে তাহলে এখানে তো 0.7 ভোল্টের চাইতে বেশি দিতে পারতে না, কারণ রেজিস্ট্যান্স বাদ দিলে দেখো এই ভিবিবি আর ভিবিই সেম হয়ে যেত না? জি স্যার। রেজিস্ট্যান্স নেই, তাহলে এই ভ্যালু, এই যে এখানকার এই ভিবিবি আর এদিকের হইলো তোমার ভিবিই সেম হয়ে যেত। তাহলে সেম হয়ে গেলে আমরা জানি ভিবিই এর ভ্যালু কত হয়? একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস করতে হলে কতটুকু ভোল্টেজ লাগে? 0.7 ভোল্ট। ঠিক আছে, সিলিকনের জন্য 0.7 ভোল্ট। তাহলে তুমি এখানে এই ব্যাটারিটা 0.7 এর চাইতে বড় করতে পারতে না, তাহলে পুড়ে যেত ট্রানজিস্টর। 0.7 ভোল্টের কোনো ব্যাটারি পাওয়া যায় নাকি? মোটামুটি না যে কোনো স্যার। অধিকাংশ জায়গায় তো আমাদের যেটা 3 ভোল্ট, তোমার দেখো একটা সিস্টেম রিমোটটাও আমার 3 ভোল্টে চলে, তাই না? একটা পেন্সিল ব্যাটারিও যদি লাগাও 1.5 ভোল্ট। তাহলে আমাদের এটা করতে হবে কি, একটা বড় ভোল্টেজই দিতে হবে, সাথে একটা রেজিস্টার লাগিয়ে দিতে হবে যেন এখানে 0.7 ভোল্ট দেয় আর বাকি ভোল্টেজটুকু সে রেজিস্টারের মধ্যে ড্রপ করে। এটা বোঝা গেল কিনা? জি স্যার। এই 1 মিনিট, আমি একটা ফোন একটু মিউট করে আসি। আমি একটু ডিপার্টমেন্টের ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাসে আসি, সাইফুল ভাই আমি বলছি আপনার কাছে। হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, যে কোনো জায়গায় তোমার লোড মানে যাকে তুমি ভোল্টেজ দিতে চাচ্ছ সেইটার ভোল্টেজ, রিকোয়ার্ড ভোল্টেজ যদি কম হয় আর যেখান থেকে সাপ্লাইটা আসতেছে সেই ভোল্টেজটা যদি বেশি হয় তাহলে সিরিজে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজকে ড্রপ করে দেই। তুমি এখানে এখন কেবিএল অ্যাপ্লাই করবে, কেবিএল অ্যাপ্লাই করলে এখানকার ভোল্টেজ ড্রপ আর এখানকার ভোল্টেজ ড্রপ মিলিয়ে হবে 3 ভোল্ট। বুঝতে পারছো?
আর এখান দিয়ে জি, কারেন্ট স্যার। ফ্লো করাতে চাও কত তুমি, ওই যে একটু আগে আমরা এক্সাম্পলে দেখলাম 10 মাইক্রো এম্পিয়ার, 20 মাইক্রো এম্পিয়ার, ঠিক আছে? তাহলে 10 মাইক্রো এম্পিয়ার ধরবে, এখানে ধরে এখানে কতটুকু ড্রপ হবে, তাহলে ধরো এটা 3 ভোল্ট, খেয়াল করে দেখো 3 ভোল্ট এখানে নাকি সাপ্লাই দিচ্ছ, জি, আর স্যার। এখানে কত ভোল্ট চাচ্ছ তুমি? 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসে কতটুকু ড্রপ হবে? 1.3, 2.3 ভোল্ট, 2.3 2.3 ভোল্ট। ভোল্ট, সরি 2.3 ভোল্ট, 2.3 ভোল্ট। 2.3 ভোল্ট। তাহলে এখানে তুমি এখন বেস কারেন্ট জানো আর এই রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ জানো, তাহলে রেজিস্ট্যান্সের মান সিম্পলি ওহমস ল থেকে বের করে ফেলতে পারবে, জি স্যার। জি, স্যার। ঠিক আছে? তাহলে রেজিস্টারের মান তুমি ইচ্ছে মতো চুজ করে এখানকার অনেক বড় ভোল্টেজ দিয়েও একই বেস কারেন্ট তুমি এখানে ইন্ট্রোডিউস করতে পারবে। ঠিক একইভাবে আসি, ধরো কালেক্টর ভোল্টেজ এই যে এই পাশে ভিসিই, এই ভোল্টেজটা তুমি দিতে চাচ্ছ কত? এই ভোল্টেজটা দিতে চাচ্ছ হলো 5 ভোল্ট, আর এখানে সাপ্লাই ভোল্টেজ আছে মনে করো কত ভোল্ট, আমরা একটু বড় 18 ভোল্টেজ ভোল্ট। দিয়েছিলাম 18 ভোল্ট, তাহলে এখানে রেজিস্টার দিতে হবে, এখানে রেজিস্টার দিয়ে এটা জি, ড্রপ স্যার। করাতে হবে। তবে এটার চাইতে ইম্পর্টেন্ট কথা একজন স্টুডেন্ট বলেছে, এই পাশে বলেছো, এই পাশের জন্য সেটা ট্রু না, এই পাশের জন্য ট্রু, যে আমাদের সিগন্যালকে অ্যামপ্লিফাই লোড করতে হিসাবে হলে এখানে তো লোড দিতেই আউটপুট হবে। নিতে হবে এটার অ্যাক্রসে। হ্যাঁ, এটা কোনো বিকল্প নেই, আউটপুট নিতে হবে। এখানে লোড। তাহলে দেখো দুইটা রেজিস্টার দেয়াই লাগলো আমার, তাই না? আচ্ছা এখন দেখো আমি একটু অন্যদিকে যাই, যে এখানে আমি ভোল্টেজ দিয়েছি কত ভোল্ট? 3 ভোল্ট, আর এখানে দিয়েছি কত ভোল্ট? 18 ভোল্ট। আচ্ছা 18 ভোল্ট। দুইটা যদি সেম ভোল্টেজ দেই তাহলে এখানে রেজিস্ট্যান্সটা যদি বাড়িয়ে দেই করা সম্ভব কিনা? এখানেও আমি 18 ভোল্টেই দিলাম, তখন রেজিস্ট্যান্সের ভ্যালু কি হয়ে যাবে? অনেক বড় অনেক বড় হয়ে হয়ে যাবে। যাবে। আগে একইভাবে ক্যালকুলেট করব, দেখো এখানে ক্যালকুলেট করেছি আসছে কত? 23 কিলো, আর এখানে ক্যালকুলেট করেছি আসছে কত? 173 কিলো। তাহলে এখানেও যেই পরিমাণ আইবি ফ্লো করতেছিল এখানেও একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে আইবি। এটা বুঝলা কিনা? এই সার্কিট থেকে যে এই সার্কিটে আসলাম, কি চেঞ্জ করলাম? সাপ্লাই ভোল্টেজ ইনপুট সার্কিটের ইনক্রিজ করলাম, সাথে সাথে এই বেজ রেজিস্টারের ভ্যালুটাও ইনক্রিজ করলাম, দেখা গেল এখানকার সার্কিটের কাজ আর এখানকার সার্কিটের কাজ সেম। এটা কি বুঝেছো? জি স্যার। জি স্যার। এটা যদি বুঝে থাকো, এই টার্মিনালটাও 18 ভোল্টের সাথে, এই টার্মিনালটাকেও 18 ভোল্টেজের সাথে আমি এইভাবে ড্র করতে পারি কিনা? এটা আমরা করি বিভিন্ন জায়গায়, ব্যাটারি দেখালাম না, শুধু লিখে দিলাম যে এই টার্মিনালটা কার সাথে কানেক্টেড, বলো? 18 ভোল্টের সাথে কানেক্টেড। ভোল্টেজ এই সাথে। বিবিটা কার সাথে কানেক্টেড? 18 ভোল্টেজের সাথে। ভিসিসি কত ভোল্ট? 18 ভোল্ট। 18 ভোল্ট। 18 ভোল্ট। এই টার্মিনালটা রেজিস্টরের একটা টার্মিনাল কোথায় গিয়ে কানেক্ট হয়েছে? এই যে রেজিস্টরের একটা টার্মিনাল কোথায় গিয়ে কানেক্ট হয়েছে? 18 ভোল্টের সাথে। দেখো একটু জি ভালো স্যার। মতো বুঝে নাও, বেস গেল কার সাথে? আরবি এর এক টার্মিনালের সাথে, আরবি এর অপর টার্মিনাল গেল কার সাথে? 18 ভোল্টের পজিটিভের সাথে, তাই তো? জি স্যার। জি ঠিক স্যার। একইভাবে কালেক্টর গেল কোথায়? আরসি এর সাথে, আরসি এর অপর টার্মিনাল গেল কোথায়? 18 ভোল্টের পজিটিভ। পজিটিভের সাথে। সেই ফিঙ্গারটাকে চাইলে আমি এইভাবে ড্র করতে পারি না? জি স্যার। পারি তো? জি তাহলে স্যার। এখন দেখো এই টার্মিনালটাও 18 ভোল্টে গেল, আবার এই টার্মিনালটাও 18 ভোল্টে গেল, তাহলে আমি দুইটা ভোল্টেজ ইউজ না করে একটা ভোল্টেজ একটা আমি লাগিয়ে পয়েন্ট দিতে পারি। বানিয়ে দিতে পারবো। তাহলে দেখো এই যে এখানে দুইটা ব্যাটারি দিয়ে তুমি যেই বায়াসিং করেছো, যেই পারফরম্যান্স পাচ্ছ, এখানে একটা ব্যাটারি থেকেও একই পারফরম্যান্স পাচ্ছ। হ্যালো, হ্যাঁ বেলাল ভাই, আমি কালকে দেখে পাঠাইছি তো, মেল করছি, দেখেন। হ্যাঁ, হ্যালো হ্যালো। জি স্যার। তাহলে আমরা কখনোই একটা ট্রানজিস্টরকে বায়াস করার জন্য দুইটা ভোল্টেজ সোর্স ইউজ করতে পারবো না। কেন? তুমি যদি বাসায় একটা সার্কিট, ইলেকট্রনিক সার্কিট তৈরি করো, ধরো তোমার বাসার রিমোট কন্ট্রোল, তাহলে এই রিমোট কন্ট্রোলের মধ্যে ট্রানজিস্টর আছে তো? অবশ্যই ট্রানজিস্টর আছে। তাহলে এই ট্রানজিস্টরে বায়াস করার জন্য যদি ব্যাটারির মধ্যে দুইটা চেম্বার করো, রিমোটের মধ্যে এক চেম্বারে বলো যে একটা ভোল্টেজ লাগাইতে হবে 3 ভোল্টের, আরেক চেম্বারে লাগাইতে হবে 12 ভোল্টের, এইসব সার্কিট তো ফিজিবল হবে না, তাই না?
ট্রানজিস্টরকে আমার বায়াস করতে হবে একটা সোর্স থেকেই। তাহলে আমরা দেখলাম যে কিছুই না, এই যে একটা রেজিস্টার দিয়ে সেই রেজিস্টার যদি তুমি আবার একই ভোল্টেজ সোর্সের সাথে লাগিয়ে দাও তাহলে বায়াসিং হয়ে যাবে। তাহলে কোন সোর্সের সাথে লাগিয়েছি? কালেক্টরে যেই সাপ্লাইটা ছিল তার সাথে লাগিয়েছি, তাহলে যেটা বায়াস হয়ে গেল। এই বায়াসিং সার্কিটটার নামই হলো ফিক্সড বায়াস। বুঝতে পেরেছো? জি স্যার। এই বাকিরা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার জি স্যার। নামটা কি স্যার ফিক্স বায়াস? হ্যাঁ, ফিক্সড স্যার ফিক্সড অথবা বেস ফিক্স বায়াস। বায়াস। জি স্যার। কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে তোমরা যে ফিক্সড বায়াস করতে চাচ্ছিলে এটা হলো সেই ফিক্সড বায়াস। লোড লাইনের ম্যাথ তো গত দিন করাইলাম, এটা তো করাইছিলাম, এই যে লোড লাইনের ম্যাথ প্রথম দিন করাইছিলাম না? তাহলে লোড লাইনটাকে স্কিপ করে যাই নাকি, অথবা একটা ম্যাথ তোমাদেরকে প্র্যাকটিস করতে দিব ফিক্সড বায়াস। আর এই তিনটা টার্মের কথা মনে আছে যে আইসিবিও, এই সরি আইসি ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট যে চেঞ্জ হয়, কি কি কারণে চেঞ্জ হয়? বিটা চেঞ্জ হয়, টেম্পারেচারের সাথেও বিটা চেঞ্জ হয়, বুঝতে পেরেছো? আবার টেম্পারেচারের সাথে সাথে বেজ ইমিটার জাংশনের ব্যারিয়ার ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হয়, ভিবি এর ভ্যালু চেঞ্জ হয়, আর হলো লিকেজ কারেন্ট চেঞ্জ হয়। এগুলো আমি পড়িয়ে দিয়েছিলাম, ডেভিড বয়েল স্ট্রিটের বইই আছে, সেখান থেকে পড়ে নিও, পাবে। তবে এই ফিগার পাবে না, এই ফিগার আবার আছে হলো কিসের বইয়ে? নাই, কোনো বই নাই। স্যার এই পিডিএফটা কি আপলোড করে দেওয়া যাবে মানে ওই ক্লাসরুমে? পিডিএফ আপলোড করার মতো অবস্থায় আসে নাই, যে আমি শুধু লিখছি, ফিগার গুলো সঠিক ফর্মে আছে, কিন্তু এই টেক্সটটা এখনো রিভাইজ করি নাই। পড়তে গেলে বরঞ্চ তোমরা আরো কনফিউজ হয়ে যাবে, যে মানে আমি লেখার পরে এটা তো টাইপ করছি আমি, কিন্তু এটা রিডিং করতে হবে না, সেইটা পড়া হয় নাই। তবে একই বইয়ে, ওই ইসের বইয়েও যা আছে এগুলো ওই একই জিনিস। স্যার এটা অনেক গোছানো, এই জন্য বলতেছি। কিছু এটা ধীরে ধীরে তৈরি হোক, তোমরা হয়তো সেকেন্ড সেমিস্টারে যেয়ে পাবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো ফিক্সড বায়াসে চলে আসছি। এটা কি ফিক্সড বায়াস না? একটু আগে যেটা দেখলাম, এই নাম লেখা আছে জি স্যার। ফিক্সড বায়াস সার্কিট। জি স্যার। ফিক্সড বায়াস সার্কিট কিভাবে তৈরি করা হয়? ট্রানজিস্টরের বেজে, আমরা কিন্তু কমন ইমিটার কনফিগারেশন স্টাডি করছি, তাই তো? বেজে একটা রেজিস্টার দিয়ে লাগিয়ে দিতে হবে ভিসিসি তে, আর কালেক্টরে একটা রেজিস্টার দিয়ে লাগিয়ে দিতে হবে ভিসিসি তে, আর ইমিটারটাকে সরাসরি কার সাথে? গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিতে হবে। তাহলে এই যে করেছি আমরা সেইভাবে। এখান দিয়ে যেই কারেন্ট যাবে সেটা বেস কারেন্ট, ইনপুট কারেন্ট, এখানে যে ভোল্টেজ ড্রপ হবে ভিবিই ইনপুট ভোল্টেজ, এখানে যেই ভোল্টেজ ড্রপ হবে সেটা হলো ভিসিই আউটপুট ভোল্টেজ, এখান দিয়ে যেই কারেন্ট যাবে সেটা কি? আইসি। আইসি। ওই যে আমরা শিখেছিলাম অ্যারো যেই দিকে হবে কারেন্ট সেই দিকে যাবে, দেখো ইমিটার কারেন্ট সেই দিকে যাবে। তো ইমিটার কারেন্ট কি? লিভিং। তাহলে বেস কারেন্ট এন্ড কালেক্টর কারেন্ট কি হবে এখানে? এন্টারিং। এন্টারিং। তো এখন আমরা একটা লুপ অ্যাপ্লাই করতে চাচ্ছি। এই যে এই ব্যাটারিটা, ভিসিসি ব্যাটারিটা, এই বেজেও কানেক্টেড আছে এবং কালেক্টরও কানেক্টেড আছে। তাহলে যখন আমি বেজ সার্কিটটা তৈরি করব তখন এরকম হবে, ঠিক কি না? তুমি একটু মিলিয়ে নাও, এই রেজিস্টারের একটা টার্মিনাল কার সাথে আছে? বেজের সাথে। বেজের সাথে। অপর টার্মিনাল কার সাথে আছে? কালেক্টর। কালেক্টরে বলবা না, এখানে কালেক্টর তো নাই, ইমিটার। নো, ভিসিসির সাথে আছে, ভিসিসি। তাহলে ভিসিসি আসলে কি? একটা ব্যাটারি না? স্যার। ভিসিসিটা কি আসলে? জি স্যার। একটা ব্যাটারি। তাহলে একটা ব্যাটারি সিম্বল আবার ফিরিয়ে আনলাম। বইয়ে এইভাবে আঁকে, কিন্তু তোমাদের বুঝতে হবে যে এখানে আসলে কি কানেক্ট করা আছে। এখানে একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল এখানে কানেক্ট করা আছে, এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কোথায় আছে? গ্রাউন্ডে। গ্রাউন্ডে। হ্যাঁ, গ্রাউন্ডে আছে। যেটা ওই যে আমাদের প্রথমে ছিল, একটু আগে না দেখায় আসলাম 4-5টা ফিগার। এই যে স্যার এখানে কি কালেক্টরটা ওপেন করে দিছেন? দাঁড়াও দেখাচ্ছি আবার, 1 মিনিট। কালেক্টরটা আসলে ওপেন করি নাই, এই মুহূর্তে আমি ওইটাকে ইউজ করতেছি না, তো সেই জন্য ওইভাবে রেখে দিয়েছি। কালেক্টরের মতোই আছে, ঠিক আছে? মানে এই মুহূর্তে কালেক্টরটুকু আমার লাগছে না। এই যে এখানে কয়টা ব্যাটারি আছে? দুইটা। দুইটা।
এই একটা ব্যাটারি ছোট, একটা ব্যাটারি বড়। তাহলে এখানে কয়টা ব্যাটারি আছে? দুইটা ব্যাটারি। দুইটা ব্যাটারির ভ্যালুই কি সেম ভোল্টেজ। সেম। তাহলে এখন 18 ভোল্ট। এইভাবেও তুমি সার্কিট ড্র করতে পারো, কিন্তু বইয়ে অধিকাংশ জায়গায় এইভাবে করে না, শুধু লিখে দেয় যে এই টার্মিনালটা কততে গেছে, পজিটিভ 18 ভোল্ট। 18 এ গেছে, এই টার্মিনালটা কততে গেছে, প্লাসের 18। 18 ভোল্ট। তাহলে আমি যদি এখন এই সার্কিটটা এইটার থেকে ড্র করি, এটার মধ্যে কি আছে, ব্যাটারি গুলো গ্রাউন্ডের সাথে আছে নেগেটিভ, আর পজিটিভ গুলো আছে রেজিস্টারের সাথে। তাহলে সেটা যদি এইভাবে ড্র করি, তাহলে এইভাবে থাকলে আমি আবার ব্যাটারি দিয়ে ড্র করতে পারবো না? এইভাবে থাকলে তাহলে আমি তো ওখানে তাই করলাম, যে ছিল আমার কি, যে রেজিস্টারটা পজিটিভের সাথে দেখানো ছিল, এই রেজিস্টারটা পজিটিভের সাথে দেখানো ছিল, এই এই যে দেখো দুইটা রেজিস্টারই কার সাথে কানেক্টেড ছিল, এই যে ভিসিসির সাথে কানেক্টেড পজিটিভ। এখানে প্লাস না লিখলো তো প্লাস, তাই তো বইয়ে প্লাস লিখে না। জি স্যার। আচ্ছা, তাহলে এই বেসটা আসলে একটা রেজিস্টারের সাথে আছে, রেজিস্টারের অপর টার্মিনাল একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে আছে, যেই ব্যাটারির ভ্যালুটা হলো কত, ভিসিসি। আর ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কার সাথে আছে, গ্রাউন্ডের সাথে। তাহলে সেই সার্কিটটা যদি আমি ফিরিয়ে আনি, তাহলে এইটা বুঝেছো কিনা এখন? বুঝেছো? দেখো মিলিয়ে নাও, বেস থেকে শুরু করো। বেজের এক টার্মিনাল গেল কোথায়, রেজিস্টারে। তাহলে এই যে বেসের বন্ধ নাম দেখি না পড়তাম। সরি, কিছু বলছো? আচ্ছা, রেজিস্টারের অপর টার্মিনাল কোথায় যাবে, সোর্সে, ভিসিসিতে। ভিসিসি। তাহলে এই যে ভিসিসি পজিটিভ পজিটিভে গেল, আর এই ব্যাটারি নেগেটিভ যাবে কোথায়, গ্রাউন্ডে। এইটা সবারই ড্র করা জানতে হবে, তা না হইলে তো কিছুই শেখা যাবে না ইলেকট্রনিক্স এর। আর এগুলো ইলেকট্রিক্যাল সার্কিটও তোমরা এরকম সার্কিট ড্র করে কেভিএল অ্যাপ্লাই করেছো। এই সার্কিট থেকে আমি ইনপুট, দেখো লেখা আছে কি, এইটা হলো কমপ্লিট সার্কিট। বিতে আসলে কি, বিতে আমি শুধু দেখিয়েছি বেজ এমিটার লুপটা দেখিয়েছি, আর সিতে গিয়ে কালেক্টর এমিটার লুপ দেখিয়েছি। যেহেতু বেজ এমিটার লুপটা আমি দেখিয়েছি, সেই জন্য কালেক্টরটা আমি আর ড্র করি নাই। ড্র করতে পারতাম, কিন্তু স্পেস কনস্ট্যান্টস, সেই জন্য এইটা। আচ্ছা স্যার, মানে স্যার বি, মানে স্যার এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি। সরি, মানে স্যার বি সার্কিট আর সি সার্কিট দুইটা আসলে একটা সার্কিটেরই দুইটা পার্ট। একটা সার্কিটের দুইটা পার্ট। হ্যাঁ হ্যাঁ, লুপ আকারে দেয়। দুইটা সার্কিট না, তোমরা ট্রানজিস্টর নাম কেন হয়েছিল পড়াইছিলাম তো, যে দুইটা সার্কিট থাকে, একটা সার্কিটের রেজিস্ট্যান্স কম আর একটা সার্কিটের রেজিস্ট্যান্স বেশি। কম রেজিস্ট্যান্স থেকে বেশি রেজিস্ট্যান্সে সিগন্যালকে ট্রান্সফার করে, সেই জন্য এর নাম হয়েছিল কি, ট্রানজিস্টর। তাহলে আমরা এখন কম রেজিস্ট্যান্সের সার্কিটটা ড্র করেছি, যেটাকে বলা হচ্ছে কি বেস এবং ইমিটার সার্কিট। আর এটা বেজ এমিটার লুপও বলতে পারি। আমি এখন কেভিএল অ্যাপ্লাই করব, তো সেই জন্য নাম দিয়েছি বেজ এমিটার লুপ। এইখানে বলো তো, এই রেজিস্টারের মধ্যে দিয়ে কোন কারেন্ট ফ্লো করতেছে, আইবি। আইবি। আর এখান দিয়ে কোন কারেন্ট ফ্লো করবে, আইই। আইই। তাহলে এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করো তো, তোমরা নিজের অ্যাপ্লাই করো। দেখো আমি অ্যারো দিয়েছি, অ্যারোর মধ্যে বোধহয় একটা ভুল আছে না, এই অ্যারোটা বাম দিকে হবে। এই যে এই অ্যারোটা কোন দিকে হবে, বাম দিকে হবে। এটা ক্লকওয়াইজ অ্যাপ্লাই করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ক্লকওয়াইজ তোমরা লিখো সাথে সাথে। এই যে এই পয়েন্ট থেকে আমি শুরু করলাম, এখান থেকে আমি এখানে গেলাম, ভোল্টেজ রাইজ হলো না ফল হলো, রাইজ হলো। তাহলে ভিসিসি কি করব আমি, প্লাস লিখো, প্লাস ভিসিসি লিখো। এইবার এখান থেকে এখানে গেলাম, রেজিস্টারটাকে ক্রস করলাম, রাইজ হলো না ফল হলো, ফল হইছে। ফল। কতটুকু ফল, আইবি আর মাইনাস আইবি আরবি। আইবি, তাই লিখে ফেলো, মাইনাস আইবি আরবি লিখে ফেলো। আচ্ছা, এরপরে বলো, এই জাংশনটাকে ক্রস করলাম, এটাও ফল হইছে স্যার। এটাও ফল। ভোল্টেজ ফল। হ্যাঁ, মাইনাস বিবি। আর কি কিছু আছে না, লুপ কমপ্লিট? কমপ্লিট। তাহলে এবার আইবির জন্য সলভ করো। স্যার ভিবিই মাইনাস ভিসিসি বাই আর ভুল বি। করছো তুমি, তাহলে আইবির জন্য সলভ করো। স্যার ভিসিসি মাইনাস ভিবিই ভিসিসি মাইনাস ভিবি ডিভাইড বাই আর বি। দেখো এই ইকুয়েশনটা পেয়েছো কিনা? জি স্যার।
এইটাই এই যে কারেন্টটা পেলে বেস কারেন্ট, এই বেস কারেন্টটাকে আমরা বলি হলো ওই যে কুইসেন্ট বেস কারেন্ট আইবি কিউ, ঠিক আছে, ডিসি কন্ডিশনের বেস কারেন্ট। তাহলে এই ইকুয়েশনটা তোমার জানা লাগবে, যে ফিক্সড বায়াসকে সলভ করতে হলে এই ইকুয়েশনটা জানা লাগবে। আচ্ছা, তুমি যদি বেস কারেন্ট জেনে যাও তাহলে কালেক্টর কারেন্ট বের করা যাবে না? জি স্যার। ফর্মুলা কি? এই যে নিচে লিখে দিয়েছি ফর্মুলা, এই যে দেখো, বিটা আইবি প্লাস আইসিবিও। ট্রানজিস্টরের আইসিইউটা থাকে না, আইসিবিওটা থাকে। তাহলে আইসিবিও এর কে আবার বিটা প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হবে। এখন কেউ যদি এই জিনিসটা না জানো, ল্যাবে হয়তো তোমার এটা কেউ বলতে পারবে না এই ট্রানজিস্টরের আইসিবিও কত, কিন্তু বিটা বলতে পারবে। তবে এই টার্মটা এত ছোট যে তুমি চাইলে এই টার্মটাকে নেগলেক্ট করতে পারো, এই লিকেজ কারেন্টটাকে চাইলে নেগলেক্ট করতে পারো। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কি হবে? বিটা আইবি। বিটা আইবি। তাহলে আমরা বেস কারেন্ট বের করলাম এই ফর্মুলা থেকে, কালেক্টর কারেন্ট বের করলাম এই ফর্মুলা থেকে। এখন তুমি লুপটা আবার দেখো তো, এই লুপটা বুঝো কিনা। এই যে এবার আউটপুট লুপটাকে আমি কমপ্লিট করতে চাচ্ছি। আচ্ছা, ট্রানজিস্টরের কালেক্টর একটা রেজিস্টারে আছে, রেজিস্টারের অপর টার্মিনাল ব্যাটারির পজিটিভের সাথে আছে, ব্যাটারির নেগেটিভ গ্রাউন্ডের সাথে আছে। এটা দেখে বুঝো কিনা? জি স্যার। ঠিক আছে, তো এই লুপটার নাম কি হবে? এই লুপটার নাম হবে কালেক্টর ইমিটার লুপ। ইমিটার লুপ। তো এবার আমরা কেভিএল অ্যাপ্লাই করব, শুরু করো। এই ব্যাটারি ক্রস করলাম, উপরের দিকে গেলাম, ব্যাটারি ক্রস করে উপরের দিকে গেলাম, প্লাস রাইজ হলো না ফল হলো? রাইস। রাইজ। কতটুকু রাইজ? ভিসিসি, তাই না? আচ্ছা, তাহলে এরপরে এই রেজিস্টারটাকে ক্রস করলাম, ফল কতটুকু? আইসি আর তাহলে মাইনাস করো, মাইনাস আইসিআরসি মাইনাস আইসিআরসি। আচ্ছা, এইবার এই ডান পাশ দিয়ে গেলাম, ডান পাশ দিয়ে ট্রানজিস্টরের কালেক্টর থেকে ইমিটারে চলে গেলাম, মাইনাস ভিসি। ভিসি ফল, রাইট, মাইনাস ভিসি। তাহলে লুপ কি কমপ্লিট হয়েছে না? জি স্যার। তাহলে এইটাকে সলভ করো ভিসিই এর জন্য। এই দেখো, এটা আসবে ভিসিসি মাইনাস আইসি আরসি। তাহলে এইটা কি আমরা বুঝে বুঝে আসছি তো, নাকি কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এই তিনটা ইকুয়েশন জানা থাকলে তুমি ডিসি কন্ডিশন সলভ করতে পারবে। কোন বায়াসিং এর? ফিক্সড বায়াসিং এর, ঠিক আছে, ফিক্সড বায়াসিং এর। লোড লাইন কিভাবে হয় তোমরা তো জানো, গত ক্লাসে বোধহয় এরকম একটা एग्जांपल করলাম। এই एग्जांपलটা বোধহয় করছি গত ক্লাসে, আমার মনে নেই। কি বলছে? assuming এত silicon transistor with beta to determine the operating point of the circuit of figure এত, sketch the load line and show the Q point, also calculate the saturation current। আচ্ছা, এটা কি রিভাইজ করব না তোমরা? এই एग्जांपलটাই চলে যাই, সরাসরি নিচেরটাই গেলাম। আচ্ছা দেখো, তোমাকে একটা কি সার্কিট দেয়া আছে বলো? ফিক্সড বায়াস সার্কিট। সব কম্পোনেন্টের ভ্যালু দেয়া আছে। এখন তোমাকে কি করতে হবে? তোমাকে এবার কি করতে হবে? ফেজ বায়াস ক্যালকুলেট দ্য অপারেটিং পয়েন্ট বের করতে হবে। অপারেটিং পয়েন্টের দুইটা ভ্যালু, একটা হলো আই সি কিউ আর একটা হলো ভি সিই কিউ। বুঝতে পেরেছো? জি স্যার। আমরা এই যে একটাকে যে ফর্মুলাগুলো দেখলাম সেগুলো ইউজ করব। আচ্ছা, বেস কারেন্ট সরাসরি চলে যাই। বেস কারেন্ট বের করার ফর্মুলা কি? এই যে এটা ভিসিসি মাইনাস ভিবিই ভিই ডিভাইডেড বাই আরবি। তাই ভিসিসি এর ভ্যালু কত দেয়া আছে এখানে? 12 ভোল্ট। 12 ভোল্ট। আর এইটাকে আমরা কত ভোল্ট ধরবো? এটা ট্রানজিস্টরের ভ্যালুটা সাধারণত আমরা 0.7 ভোল্ট ধরবো, যদি কিছু মেনশন করা না থাকে, কারণ অধিকাংশ ট্রানজিস্টরই হলো সিলিকন ট্রানজিস্টর, জার্মেনিয়াম ট্রানজিস্টর খুব কম। আচ্ছা, বেজ ইয়ার রেজিস্টারের ভ্যালুটা কত? 560 কিলো।
তাহলে আর তোমাদের এখন করতে হবে না, তোমরা ওইটুকু বাকিটুকু করতে পারবে। তাহলে এটা কত মাইক্রো এম্পিয়ার পেলাম আমরা? একটা মাইক্রো এম্পিয়ার পেলাম। এই মাইক্রো এম্পিয়ার গুলো যখন পাবে তখন একটু ডিজিট বেশি রাখতে হয়। ডিজিট বেশি না রাখলে অনেক চেঞ্জ হয়ে যায়, কারণ এগুলা তো একটা বড় টার্ম দিয়ে পরে মাল্টিপ্লাই হয়, তো আবার পরবর্তীতে আরো একটা বড় টার্ম দিয়ে মাল্টিপ্লাই হবে, সেই জন্য আমি একটু বেশি রেখেছি। তাহলে আইসি অ্যাপ্রক্সিমেটলি কত? আইসি কিউ সমান কি বিটা আইবি? বিটার ভ্যালু কত দেয়া আছে এই ট্রানজিস্টরে? 100 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই কালেক্টর কারেন্ট কত পেলাম? 2 মিলিঅ্যাম্পিয়ার, ঠিক আছে, 2.02 মিলিঅ্যাম্পিয়ার। যাই হোক, তাহলে এই কারেন্টটা আমি যে পেলাম এইটাই হলো তোমার অপারেটিং পয়েন্টের কারেন্ট, সেই জন্য এখানে কিউ অ্যাড করা হয়েছে। আচ্ছা, এখন ভিসি কিউ এর ফর্মুলা বের করেছো তোমরা, কি ফর্মুলাটা কি? এই যে ভিসিসি মাইনাস আইসিআরসি। ঠিক আছে। এরপরে তুমি কি করছো? দেখা গেল ভ্যালু চলে আসলো কত? এই যে এই ভ্যালুটা চলে আসলো নাকি? জি স্যার। তাহলে আমরা সলভ করে ফেললাম। এটা আমাদের এখন কি বলছে? এটা স্কেচ করতে বলছে বোধহয়, কোথাও লেখা আছে যে ক্যালকুলেট দ্য অপারেটিং পয়েন্ট। যাই হোক, এটা আমরা একটু ফিগারের মধ্যে দেখিয়েছি, না দেখাইনি, বলে নাই তাহলে বোধহয় স্কেচ করতে। অপারেটিং পয়েন্ট ফর আরবি। আচ্ছা আচ্ছা, তোমরা এই দুইটা ম্যাথ একটু তুলে নাও তো, এইটুকু তুলে নাও, অথবা ইসের থেকে তো দেখতে পাবে, এই ভিডিও থেকে দেখতে পাবে না? জি স্যার। এই এক্সাম্পল। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার আমাদের 11টা বাজে আরেকটা ক্লাস আছে স্যার। ও স্যার আমি অনেকেই ছেড়ে দিচ্ছি শুধু দুইটা জি স্যার। কথা বলে। সেটা হলো যে এই দুইটা ম্যাথ তোমরা বাসায়, এই যে একটা 4.4 আর একটা হলো 4.5, এই দুইটা ম্যাথ, এই 4.5 আমি এইটুকু দেখালাম, এই ঠিক আছে। এই দুইটা ম্যাথ কালকে তোমরা বলবে, বাসায় প্র্যাকটিস করবে। এটা হোম টাস্ক থাকলো। ওকে স্যার। ওকে ওকে স্যার। ওকে, সবাই চলে যাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।